আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড টাইম স্পেশাল ব্যাচ 2025-26-এর আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রোগ্রামের শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিতে চাচ্ছি, যিনি আমাদেরকে পড়াশোনার মতো এমন একটা উত্তম কাজে সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবা এবং পরিবারবর্গের উপর। একই সাথে আমরা স্মরণ করে নিতে চাই যুগে যুগে বাংলার যত বীর সন্তান এদেশের মাটির জন্য, মানুষের জন্য নিজেদের জীবন, রক্ত, সম্পদ এবং মেধা দিয়ে এদেশকে গড়ে তুলেছেন, তাদের সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। বিশেষভাবে আমরা স্মরণ করতে চাচ্ছি আমাদের গত জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত অবস্থায় এখনো হয়তো হাসপাতালের বেডে আছেন, সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং অসুস্থরা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই আশা এবং এই দোয়া আল্লাহর কাছে আমরা করছি। এবং এর মাঝেই আমরা প্রোগ্রামে প্রবেশ করছি। তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে আমি আছি আব্দুল্লাহ এবং আমার সাথে আছে তাহমিদ। আমরা দুজন মিলে আজকের প্রোগ্রামে তোমাদের সাথে মূলত কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমরা সেকেন্ড টাইমে পড়তে পারবো, আমাদের কোর্স মডিউলগুলো কেমন হবে, ক্লাসগুলো কিভাবে হতে যাচ্ছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কেমন স্ট্র্যাটেজিতে আগাতে হবে, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা ডিটেইলে কথা বলার চেষ্টা করব। আর আমাদের সাথে আমাদের তিনজন স্যারও আছেন, তারাও তোমাদের সাথে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, তাদের পরামর্শ দিবেন এবং তোমাদের কোশ্চেনগুলো আমরা অবশ্যই নিতে যাচ্ছি। তো তাহমিদ, প্রথমেই যে বিষয়টা আসে যে আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা 1 বছর কিন্তু পড়াশোনা করেছে, তারপরেও আবার তাদেরকে হয়তো এই সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে। এই জায়গাতে তুমি কিছু বলতে চাও কিনা? শুরুতে একটা কথাই বলবো, যেই বিষয়গুলো তোমরা ইতিমধ্যেই পড়েছো সেই বিষয়গুলো নিয়ে আবারও পড়াশোনা করবে, আবারও একই স্বপ্ন দেখবে, কিন্তু এই ব্যাপারে যেন কখনো হীনমন্যতা না আসে। আমি একটা কথা আবারও বলতে চাই খুব ক্লিয়ারলি, সেটা হচ্ছে সেকেন্ড টাইম হোক বা যেটাই হোক, মানুষের লাইফে অনেক রকম প্রবলেমের কারণে, অনেক রকম চড়াই উচ্চাইয়ের কারণে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। তার মানে এই না যে আমি আসলে রেস থেকে ছিটকে পড়লাম একবারের জন্য। একটা গাড়ি রেস থেকে বের হয়ে গেলে আবার রেসে এন্ট্রি করতে পারে। জাস্ট আমাদের এখন এই কাজটাই করতে হবে এবং কোনোভাবেই যেন আমাদের উদ্যম বা আমাদের যে উৎসাহ এবং আমাদের যে স্বপ্ন সেটা আগে যেমন ছিল এখন যেন এমনই থাকে। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে এই কাজটাই করতে হবে। এখন দেখো, আমাদের হাতে বিশেষ করে ফোকাস তো অনেক দিনের একটা প্রতিষ্ঠান, 40-45 বছর ধরে শিক্ষার্থীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কাজটা করে আসছে। বিশ্ববিদ্যালয়ে তো ফোকাস পৌঁছে দেয় না, তোমরা পরিশ্রম করো, শুধু ফোকাস তোমাদের সাথে গাইড হিসেবে লেগে থাকে। তো আমাদের হাতে এমন অজস্র গল্প আছে যেগুলোতে আমরা হয়তো দেখেছি এসএসসিতে কোনো একজন ছেলে ফেল করেছে কিংবা এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারেনি, তারপরও সে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমাদের এই বছরেরই কিন্তু একটা গল্প আছে, ওই যে আমাদের তিনজন বন্ধুর গল্পটা। একটা ছেলে এবছর, সে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু পাশ করতে পারেনি, এই বছর আবার পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষা না হওয়ার জন্য সে মোটামুটি অনেকটা অটো পাশেই চলে আসছে। সেই ছেলে ভর্তি পরীক্ষা দিয়ে 27তম হয়ে এখন ঢাবিতে লতে পড়ছে। আমাদের গত বছরের তোমাদের এই সেকেন্ড টাইম ব্যাচ যেটা ছিল, সেখানে এমন একটা ছেলে ছিল যে প্রথম বছর অবহেলার জন্য পড়াশোনা করেনি, কিন্তু সেই ছেলে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লতে পড়ছে। এইরকম চাইলে আমরা অনেকগুলো গল্প বলতে পারি, তোমাদেরকে মোটিভেট করতে পারি, তোমাদেরকে স্বপ্ন দেখাতে পারি, কিন্তু আসলে একদম মেইন বা প্রাইমারি ফ্যাক্টর যেটা এই জায়গাতে কাজ করবে, আমরা যতই তোমাকে গল্প শোনাই, আমরা যতই তোমাকে মোটিভেট করার চেষ্টা করি, তুমি আসলে নিজের উপর ভরসা রাখতে জানো কিনা, তুমি নিজে বড় কিছুর স্বপ্ন দেখো কিনা এবং সেইটার জন্য আগামী কয়েকটা মাস তুমি পড়াশোনা করতে পারবে কিনা, এই বিষয়টাই কিন্তু আসলে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে আলটিমেটলি, যে তুমি এই দীর্ঘ সময়টা লেগে থেকে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারবে কিনা। সো এই জায়গাতে তুমি যদি একটু ডিটারমাইন্ড থাকতে পারো, তাহলে আমরা আশা করি ফোকাস তোমাদেরকে এতটুকু সাপোর্ট করতে পারবে যে তোমার পছন্দের জায়গাতে যেতে ইনশাল্লাহ আর কোনো ব্যাক পেতে হবে না। আচ্ছা, তো আমরা মনে হয় শুরু করি। তাহমিদকে আমরা পরে আবার ডেকে নিব। আমাদের প্রথম স্লাইডটাতেই আমরা পবিত্র কোরআনের একটা আয়াত দেখতে পাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যার জন্য যতটুকু সে চেষ্টা করে। সেই ব্যাপারটাতেই আমরা এতক্ষণ কথা বললাম যে তোমাদের যদি চেষ্টা থাকে, তোমাদের যদি স্বপ্ন থাকে এবং সেটাতে লেগে থাকতে পারো, তাহলে অবশ্যই
আল্লাহ তোমাদেরকে ভালো কিছু দিবেন। অলরেডি আমাদেরকে চ্যাট বক্সে কারিমা সালাম দিয়েছে, মামুন হতাশ বলেছে। হতাশ হওয়ার কিছুই নেই, আমরা ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারবো। সো কোর্সটা যাদের জন্য তোমরা ইতিমধ্যেই জানো, আমাদের এইচএসসি 24 ব্যাচ যারা, অর্থাৎ গত বছর তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো, হয়তো অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছো। সো আমাদের এই শিক্ষার্থীরা মিলেই আমরা এই ব্যাচটা কন্টিনিউ করব। এখন আমাদের হাতে অ্যাভেলেবল বিশ্ববিদ্যালয়গুলো কি আছে? সো আমাদের হাতে যে ধরনের বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমেই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং আছে জাহাঙ্গীরনগর, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আর্মি পরিচালিত বিইউপি, যেটা বেশ ভালো পড়াশোনা হচ্ছে ইদানিং, কুমিল্লা আছে, খুলনা আছে, হাজী দানেশ ইউনিভার্সিটি আছে, তেমন শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে, এবং সবশেষে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কম্বিনেশন আমাদের যে জিএসটি বা গুচ্ছ আছে, আমরা কিন্তু চাইলে সেখানেও যেতে পারছি। তার মধ্যে মোটামুটি মোটা দাগে বলা যায় ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আমাদের বাংলাদেশের বাকি যতগুলো বড় বিশ্ববিদ্যালয় আছে আমরা চাইলে সবগুলোতেই এন্ট্রি করতে পারতেছি। তো তার জন্য আমাদের কি লাগবে? আমাদের যেটা লাগবে, এর ভেতর থেকে তোমার যেই বিশ্ববিদ্যালয়টা পছন্দ হয় সেটা তুমি টিক মার্ক করো। যেমন ওই যে আমরা তীর ধনুকের একটা খেলা থাকে না, দেয়ালে আমাদেরকে নিশানা রাখা হয়, দূর থেকে আমরা তাতে তীর ছুরি। সো এমন একটা বিশ্ববিদ্যালয়ে তোমার তীরটা ছুটতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটাকে বুকে আগলে রেখে সামনের এই কয়টা মাস পড়াশোনা করতে হবে। সো আমরা এখন দেখতে যাচ্ছি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমাদের কি লাগবে। বাট তার আগে তোমাদের কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে তোমাদের মনে এখন কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ন জেগে আছে কিনা, যার পেছনে তুমি আগামী 8 থেকে 9 মাস শ্রম দিতে চাচ্ছ। তোমরা একটু কমেন্ট বক্সে এবং চ্যাট বক্সে আমাদেরকে লিখে পাঠাও। তোমাদের এই স্বপ্নগুলো দেখে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিটেইল আলাপে ঢুকতে যাচ্ছি। অলরেডি আমাদেরকে মঈন লিখে পাঠিয়েছে সে আরইউতে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছে। আমাদেরকে অনেকেই সালাম জানিয়েছে, ফারিয়া, আব্দুর রব নাসিম আমাদেরকে সালাম জানিয়েছেন, আশরাফ জামান, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফারিহা বলেছে সে চিটাগাং ইউনিভার্সিটি যেতে চাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা কিন্তু স্বপ্ন নিয়ে আছে আসলে। শরাফাত বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবে। ভাইয়া তোমার জন্য আমরা অনেক দোয়া করি, তুমি লেগে থাকো, ইনশাল্লাহ তোমাদের এই সবার স্বপ্নগুলো পূরণ হবে। ফাতেমা বলেছে সেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চায়। আচ্ছা, আরো অনেকেই আমাদেরকে লিখে পাঠাচ্ছে, কেউ যেতে চাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেউ চিটাগাং বিশ্ববিদ্যালয়। তোমাদের কাছে হয়তো এখন অনেকের কাছে এটা কঠিন লাগতে পারে, অনেকের কাছে অসম্ভব লাগতে পারে, বাট একটু পরে আমরা যখন তোমরা দেখতে পাবে যে বিশ্ববিদ্যালয়ের ডিটেইলে আমরা যাব, তোমরা দেখতে পাবে সেখানে শত শত সিট আছে। সো এর মাঝে তুমি কেন ঢুকতে পারবে না? আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আব্দুল্লাহ বলেছে সে সিইউতে যাবে, রায়হান জেইউতে, নাজিমও জেইউতে যাবে, সাজেদা বলেছে সে রাজশাহীতে যাবে, খাদিজা বিইউপিতে যাবে অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাবে। তোমাদের এই স্বপ্নগুলো আমাদেরকে মোটিভেট করে তোমাদের সাথে লেগে থাকতে। তো চলো, আরো অনেকেই লিখছে, সামিয়া, রুকু সবাই বলতেছে তারা রাজশাহীতে যেতে চায়। নুজহাত বলেছে সেও রাজশাহীতে যেতে চায়। লাবিবা জাহাঙ্গীরনগর কিংবা বিইউপিতে যাবে। ফাহিমা বলছে জাহাঙ্গীরনগরে যাবে। সিরাজুল বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবে। দেখো আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি জমে উঠেছে, ক্লাস না, আমাদের আজকের প্রোগ্রামটা জমে উঠেছে। তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং চলো এখন আমরা একটু দেখে নেই আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে আমরা পড়তে চাচ্ছি, সেগুলোতে পড়ার জন্য আমাদের কেমন রিকোয়ারমেন্ট লাগবে। রিকোয়ারমেন্ট বলতে একটা বিষয়ই লাগবে যে আমাদের কেমন জিপিএ দরকার এসএসসি এবং এইচএসসিতে, আর কথা হচ্ছে কোন কোন সাবজেক্টগুলোতে আমাদের একটু ফোকাস রাখতে হবে। তো চলো আমরা শুরু করি। তোমরা অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটির কথা লিখেছো, যেমন তানিয়া এই মাত্র লিখলো সে সাস্টে পড়তে চাচ্ছে। অসাধারণ। চলো আমরা একসাথে এখন দেখার চেষ্টা করি যে আমাদের কি কি জানতে হবে আমাদের এই পার্টিকুলার ইউনিভার্সিটিগুলোর জন্য। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকার পাশে আমাদের সাভারে। তো এখন এই জাহাঙ্গীরনগরে আমাদের বেশ কয়েকটা ইউনিটে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে আমাদের আছে বি ইউনিট, যেখানে সমাজবিজ্ঞান এবং আইনের যে সিটগুলো আছে সেগুলোতে আমরা পড়তে পারি। তো এই জায়গাতে আমাদের জিপিএর রিকোয়ারমেন্ট হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 3.5 করে লাগবে। বাট তুমি যদি আইন বিভাগে যেতে চাও 3.5 তো লাগবে, সব মিলে তোমাকে 8 তুলতে হবে, অর্থাৎ 10-এর ভিতরে 8 তুলতে হবে। আশা করছি তোমাদের এগুলো থাকার কথা।
ইন্টারেস্টিংলি তুমি দেখো যারাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চেয়েছো শুধুমাত্র বি ইউনিটে তোমাদের জন্য আসন আছে 386টা। সো 386-র ভিতরে আমাদের আজকের ফোকাসের এই প্রোগ্রামে যারা আছো তোমরা হয়তো 10 জন বা 20 জন কিংবা 50 জনও যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাও, সেখান থেকে আমরা যদি 50 বাদ দিয়ে দেই কোনো সমস্যা নেই, আমরা বাকিদের জন্য 336টা সিট রেখে দিলাম, বাকি 50টা আমরা ফোকাসের আমাদের স্টুডেন্টের জন্য নিয়ে আসি। সেটা তখনই সম্ভব যদি তোমরা লেগে থাকতে পারো। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো রিটেন নাই, আমাদেরকে 80 নম্বর এমসিকিউ পরীক্ষা দিতে হবে এবং ভুল অ্যান্সারের জন্য 0.2 আমাদের ডিডাক্ট করা হবে। আমরা দেখতে পাচ্ছি কিসে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত লাগবে এখানে একটু 20 নম্বরের জন্য, আর তার সাথে সাধারণ জ্ঞান এবং কিছু অ্যানালিটিক্যাল এবিলিটি রিলেটেড কোশ্চেন আসবে। সো এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এবং আইন অনুষদে আমরা যদি যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিষয়টা যদি আমরা দেখি, যেটা হচ্ছে কলা এবং মানবিক অনুষদ, সেখানেও আমাদের ন্যূনতম জিপিএ লাগছে 3.5 করে, আর মোটে আমাদের 7.5 লাগবে। মান বন্টন আগের মতোই অনেকটা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, শুধু আমাদের ম্যাথ অর্থাৎ গণিত এবং মানসিক দক্ষতার যে বিষয়গুলো সেটা এখানে আমরা দেখছি না। এখানেও দেখো আসন আছে 388টা। সো আগে আমরা দেখেছিলাম 350-র মতো, এখনো দেখছি 350, তার মানে সব মিলে 700-র বেশি আসন আমরা জাস্ট এই 2 ইউনিটে পাচ্ছি। এখানেও আগের মতো জাস্ট এমসিকিউ এক্সাম দিতে হবে তোমাদেরকে 80 মার্কসের একটা। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা ইউনিট আছে C1, যেখানে কলা, মানবিক, নাটক, নাট্যতত্ত্ব, চারুকলা, এই বিষয়গুলো ফাইন আর্টস রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি। জিপিএর রিকোয়ারমেন্ট আগের মতোই। মান বন্টনেও আমরা একটু আগেই যেটা দেখলাম, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান আমাদেরকে সেভাবেই পরীক্ষা দিতে হবে। একই সাথে এখানে আসন আছে 64টা, আর আমাদের কোশ্চেন প্যাটার্ন জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা বিভাগের জন্যই, অনুষদের জন্যই আমাদের একই রকম কোশ্চেন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। 80 নম্বরের এমসিকিউ কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে। সো তাহলে আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে মেইনলি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে হচ্ছে। যারা আমরা সামাজিক বিজ্ঞানে একদম শুরুটাতে অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে একটু ম্যাথ জানতে হবে। এই হচ্ছে ওভারঅল কাজ। তাহলে আমরা কয়টা আসনের জন্য কম্পিট করতে পারি? অলমোস্ট 900টা আসনের জন্য। সো তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, এখন পর্যাপ্ত সিট আছে, তুমি জাস্ট ঠান্ডা মাথায় পড়াশোনা করো। আচ্ছা, পরের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই বলে রাখি, তোমাদের যাদের কোশ্চেন আছে আমরা কোশ্চেনের জন্য সময় দিব, তখন তোমরা সেগুলো অ্যান্সার করতে পারবে। আর হচ্ছে তোমরা যারা ফেসবুকে আছো, আমাদের সাথে যুক্ত আছো, প্রায় 100-র বেশি মানুষ আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছে, তোমাদের যদি কোনো বন্ধু কিংবা জুনিয়র যার এই সেশনটা গুরুত্বপূর্ণ হতে পারে, অবশ্যই তাদেরকে তোমরা কমেন্টে মেনশন করবে। আচ্ছা, এবার আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব। রাজশাহীতে অনেকে পড়তে চেয়েছে, তো চলো আমরা একটু দেখে নিই রাজশাহীর বিষয়টা কেমন আসছে। সো রাজশাহীতে আমাদের মেইনলি হচ্ছে এই ইউনিট, যেটা মানবিকের ভিতরে, সেখানে আমাদের অনেকগুলো বিভাগ অনুষদ একসাথে চলে আসে, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউট। সো এই একটা ইউনিটের ভিতরে আমাদের এই সবগুলো বিষয় চলে আসবে। আমাদের এখানে শুধুমাত্র মানবিক না, মানবিক, বিজ্ঞান, বাণিজ্য, 3টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের জিপিএর রিকোয়ারমেন্টে একটু ডিফারেন্স আছে, যেমন মানবিকে 2টাতে 3 এবং সব মিলে আমাদেরকে 7 থাকতে হবে, বিজ্ঞানে, বাণিজ্যে 7.5 থাকতে হবে, বিজ্ঞানে 8 থাকতে হবে। সো এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আমরা যদি মান বন্টন দেখি, আমাদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টা জায়গাতে অ্যান্সার করতে হবে। বাংলাতে 35, ইংরেজিতে 35 এবং সাধারণ জ্ঞানে 35। এখন কোশ্চেন প্যাটার্নটা কেমন হচ্ছে? এখানেও কোনো লিখিত নেই, আমাদেরকে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা বসতে হবে। প্রত্যেক কোশ্চেনে মার্কস হচ্ছে 1.25 করে, 80টা কোশ্চেন থাকছে, ভুল হলে আমাদের কিছু নাম্বার কাটাও যাচ্ছে। আচ্ছা, 1 ঘন্টার জন্য আমরা এই পরীক্ষায় বসবো। আমাদের সিট কতগুলো আছে দেখো, কলা অনুষদে আমাদের 900টার মতো সিট আছে। আইন বিভাগে যারা পড়তে চাও তাদের জন্য 160টা সিট আছে। সামাজিক বিজ্ঞানে আমরা 600-র বেশি সিট পাচ্ছি। সো সব মিলে আমাদের এই জায়গায় কিন্তু প্রায় 1500-র মতো সিট আমরা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন এ নাটশেল যদি আমরা বলতে চাই।
আমাদের কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এইবার আসে আরেকটা বড় বিশ্ববিদ্যালয় এবং বেশ সুন্দর ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো এখন চট্টগ্রামে আমাদের বি ইউনিট যেটা কলা ও মানববিদ্যা অনুষদ, এই জায়গাতে আমরা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা মানবিক এবং বিজ্ঞান বাণিজ্য তিনটা থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো জিপিএর রিকোয়ারমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখন কথা হচ্ছে কিসে কিসে পরীক্ষা দিতে হবে। ওই যে আমরা যারা মানবিক রিলেটেড অনুষদে পরীক্ষা দিতে চাচ্ছি, আমাদের ওই তিনটা বিষয়ে আমাদেরকে মেইন ফোকাস রাখতে হবে। 1 নাম্বার বাংলা, 2 নাম্বার ইংরেজি, 3 নাম্বার সাধারণ জ্ঞান। আমাদের মোট আসন দেখো কতগুলো, হিউজ আসন আছে তোমাদের জন্য। 1221টা সিট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতেও আমাদের কোনো রিটেন নেই, জাস্ট 100 নাম্বারের আমাদের 1 ঘন্টার জন্য একটা এমসিকিউ পরীক্ষাতে বসতে হবে। বাট একটু মাথায় রাখতে হবে, আমরা যারা সেকেন্ড টাইম দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছি, আমাদেরকে 5 নাম্বার কেটে নিয়ে যাবে। তো এইটা দেখার পর অনেকেরই একটু খারাপ লাগতে পারে। বাট বিষয় হচ্ছে মাঝে মাঝে আমাদের কাছে এমন অদ্ভুত আমরা বলবো না, এটা তোমাদেরই পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স কিছু ছেলে মেয়ে করে ফেলে, যেটা আমরা এই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি। অনেক সময় মেডিকেলেও দেখা যায় যে সেকেন্ড টাইমার হয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 নাম্বার কাটা যাওয়ার পরেও সে এত মার্কস তুলতে পারে যে ফার্স্ট টাইমাররা তার এই 5 মার্ক কাটার পরেও তাকে ধরতে পারে না। সো তুমি যদি সেইভাবে পড়াশোনা করতে পারো, সো এটা আহামরি কোনো ঝামেলা হতে যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা যদি তার পরের ইউনিভার্সিটিতে আসি। আচ্ছা, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকবো আরেকটা ইউনিটে, যেটা হচ্ছে আমাদের নাট্যকলা, চারুকলা, এই রিলেটেড বিষয়গুলো। সো এই জায়গাতে আমাদের সিট আছে 125টা, আমাদের সাবজেক্টও আগের মতোই, এবং এই জায়গাতে আমাদের পরীক্ষাও সেম স্টাইলেই হচ্ছে। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এই 2টা ইউনিট দেখলাম। এখন আমরা আসবো বিইউপিতে। বিইউপিতে মেইনলি আমরা আর্টস রিলেটেড জায়গাতে 2টা ইউনিটে আমরা পরীক্ষা দিতে পারি। আচ্ছা, যাওয়ার আগে আমরা একটু সময় নিচ্ছি। তোমরা অনেকেই বিভিন্ন কমেন্ট করেছো, যেমন সাইদুল অলরেডি বলেছে মাই ইউনিভার্সিটি, সম্ভবত বিইউপি নিয়ে বলেছে কিনা। আচ্ছা, আর তারপর হচ্ছে অনেকেই বিভিন্ন কোশ্চেন তোমরা করেছো। সো কোশ্চেন, এই বিষয়গুলো আমাদের কোশ্চেন অ্যানালাইসিস টিম অলরেডি দেখছে। আমরা যখন কোশ্চেন অ্যান্সার সেশনে আসবো তখন সেগুলো নিয়ে আমরা ডিটেলে আলাপ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আসিফা বলেছে তার ড্রিম, সো বিইউপি আসিফা ড্রিম। ওকে, তোমাদের ড্রিমগুলো পূরণ হবে আশা করি। আচ্ছা, শরাফাত আমাদেরকে কোশ্চেন করেছে যে একটা ইউনিভার্সিটি টার্গেট করা উচিত নাকি সবগুলোই। আচ্ছা, এইটা আমরা ডিটেলে আলাপ করব। ওকে, তো চলো দেখো, বিইউপিতে আমরা 2টা বিভাগে অ্যাপ্লাই করতে পারছি। একটা হচ্ছে FASS এবং আরেকটা হচ্ছে FSSS। সো আর্টস এবং সোশ্যাল সায়েন্স, অর্থাৎ মানবিক এবং সামাজিক বিজ্ঞান রিলেটেড যেই অনুষদটা, সেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা 3টা বিভাগ থেকে অ্যাপ্লাই করতে পারি। আমাদের জিপিএর রিকোয়ারমেন্ট এখানে দেয়া আছে। আমাদের সেম 3টা সাবজেক্টেই কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান। তো আমাদের ইংরেজি বাংলা মিলে 60 আর সাধারণ জ্ঞানে হচ্ছে 40, সব মিলে আমাদেরকে 100 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে। এখানেও রিটেন নাই, আমরা 100 নাম্বারের এমসিকিউ পরীক্ষা দিব। জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আমাদের জিকে কোশ্চেনটা ইংরেজিতে হচ্ছে। সো আমরা ইংরেজি যেহেতু পড়াশোনা করেছি, এটা খুব আহামরি সমস্যা হওয়ার কথা না। আমাদের এই বিভাগে, অর্থাৎ এই অনুষদে আসন আছে 350টা। সো হিউজ। আচ্ছা, এখন বিইউপির পরের অনুষদটা যেটা আমাদের জন্য হাতে আছে, আমরা যারা মানবিক বিভাগে, মানবিক থেকে পড়াশোনা করতে চাচ্ছি, FSSS, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সো এই জায়গাতে আমরা দেখি যে আমাদেরকে সেম আগের মতো 3টা সাবজেক্টই পড়াশোনা করতে হচ্ছে। আমাদের এই জায়গাতে আসন আছে 250, এবং আগের মতোই আমাদেরকে জাস্ট এমসিকিউ পরীক্ষা দিয়ে আসতে হবে। সো আমরা যদি বিইউপিতে, তোমরা যারা বলছো বিইউপি তোমাদের ড্রিম, সো তুমি যদি একটু পড়াশোনা করো, জাস্ট এই 3টা বিষয়ে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, তুমি কিন্তু এই 500 সিটের ভিতরে তোমার জন্য যে কোনো একটা সিট দখল করে নিতে পারো। আচ্ছা, তারপর
আমরা যেটা দেখব, শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সাস্টের জায়গাতে আমরা যদি আসি, আমাদের বি ইউনিটের জন্য আমাদের যেই জায়গাগুলো আছে, এই জায়গাতে আমরা রিকোয়ারমেন্ট দেয়া আছে, আমরা রিকোয়ারমেন্টের মাঝে এখন যাচ্ছি না। আমরা যেই বিষয়টা একটু দেখব সেটা হচ্ছে আমাদের 1.5 ঘন্টার একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, আর এই জায়গাতে আমাদের আসন আছে, আমরা দেখতে পাচ্ছি 1200 আসন আছে। এখন মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে আমাদের এইচএসসি যেই শিক্ষার্থীরা আসবে, আমাদের 80 নম্বরে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। এখন আমরা এর পরের যে বিশ্ববিদ্যালয়টা দেখব সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। সো খুলনা বিভাগের এই ইউনিভার্সিটিতে আমরা যদি দেখি, আমাদের বেশ কয়েকটা স্কুল আছে। স্কুল বলতে এটা তোমাদের প্রাইমারি স্কুলের মতো না, আমাদের যেটা ইউনিভার্সিটিতে আমরা অনুষদ বলতেছি, অনেক জায়গাতে এবং বিদেশে সাধারণত এটার চল বেশি থাকে, এগুলোকে স্কুল বলা হয়। তো আমরা এখানে কলা ও মানবিক স্কুল দেখতে পাচ্ছি, মানে অনুষদ মেইনলি, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন, শিক্ষা এবং ফাইন আর্টস বা চারুকলা। তো এই জায়গাতে কোন কোন ডিপার্টমেন্ট গুলো আছে আমাদের, সেগুলো এখানে দেয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের হাতেই প্রসপেক্টাস পৌঁছে যাবে। আমরা সেগুলোর ভিতরে ডিটেইলে যাচ্ছি না। আমরা মোট যেটা দেখতে পারবো যে এই সবগুলো স্কুল মিলে আমাদের হাতে আসন আছে 391টা। তো এই 391, এছাড়া কিছু কোটার বিষয় আছে এই জায়গাতে, সেটা কিভাবে ফিক্সড হবে আমরা এখনো শিওর না, বাট সব মিলে আমাদের 415টা আসন থাকবে। তো এখন আমাদের সবগুলোতেই মিনিমাম আমাদের 3 পয়েন্ট লাগতেছে জিপিএ। সো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার আছে। সো ওগুলো নিয়ে আমাদেরকে টেনশন না করলেও চলবে। আমাদেরকে এই ক্ষেত্রে যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে ভর্তি পরীক্ষা আমাদের কিসে কিসে অ্যান্সার করতে হচ্ছে। আমাদের এমসিকিউতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটাতেই আমরা 60 মার্কসের অ্যান্সার করব। একই সাথে এই জায়গাতে একটু লিখিত আছে, আমাদের বাংলা এবং ইংরেজি এই দুইটা বিষয় একটু লিখিত দিতে হবে 40 নাম্বারের। সো সব মিলে আমাদের 100 নাম্বার থাকছে। ওকে, ফাইন। সো এই ছিল আমাদের খুলনা ইউনিভার্সিটির বিষয়। এবং লাস্টলি আমাদের যেই জায়গাটা আসছে, এটা মূলত কোনো বিশ্ববিদ্যালয় না, ক্লাস্টার অফ ইউনিভার্সিটিজ। সো এটা হচ্ছে আমাদের জিএসটি। সো জিএসটিতে আমাদের কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং অনেকগুলো আসন আছে। কতগুলো আসন দেখো, স্ট্যাগারিং, আমাদের 4500 আসন আছে এই জায়গাতে। সো প্রচুর আসন, চাইলেই এই জায়গাতে আমরা আমাদের জায়গা দখল করে ফেলতে পারি। কোনো রিটেনও নাই, জাস্ট আমাদের এমসিকিউ পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। 1 ঘন্টার জন্য 100 নাম্বারের একটা এমসিকিউ পরীক্ষা দিব আমরা। জিপিএ রিকোয়ারমেন্টও কিন্তু খুব বেশি না। এসএসসি এবং এইচএসসি তে 3 করে আমাদের 6 থাকলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। পরীক্ষা দিতে হবে কিসে? ওই যে আমাদের আর্টসদের 3টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো তাহলে এর ভেতর দিয়ে আমরা যদি শেষ করতে চাই, আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে দেখলাম এবং মেইনলি আমাদের যে সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে হচ্ছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। আর সব মিলে আমরা বলেছি সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে আমাদের হাতে 10,000-এর বেশি আসন আছে। তো তোমার পছন্দের জায়গা যেটা, সেটা তুমি চিন্তা ভাবনা করে যদি পড়াশোনা শুরু করে দাও, আশা করা যায় তুমি তোমার জায়গাটা ধরতে পারবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, তুমি একজন কোশ্চেন করে ফেলেছিল আমাদেরকে অলরেডি, যে কোনো একটা টার্গেটেড ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করব নাকি সবগুলোর জন্যই আমরা ফোকাস রাখবো। তো আমাদের এন্ড থেকে কথা হচ্ছে, দেখো তুমি যখন তোমার পছন্দের একটা বিশ্ববিদ্যালয় থাকবে, অবশ্যই সেটাকে তুমি টার্গেট করবে। যদি তোমার না থাকে, ওকে ফাইন, তুমি জেনারেলি পড়াশোনা করতে পারো। স্টিল তোমার যদি পছন্দের কোনো বিশ্ববিদ্যালয় থাকে, তুমি তো এটাকে টার্গেট করেছো, তবুও তুমি কিন্তু দেখো ওই একই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানেই সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে। সো তোমার টার্গেটেড ইউনিভার্সিটি থাকার পরেও তুমি চাইলে অন্যগুলোতে পরীক্ষা দিতেই পারছো, কোনো সমস্যা নেই। তুমি পরীক্ষা দিবে, দেন তোমার যেটা পছন্দ হয়, তুমি যেটাকে ভালোবাসো, যে সাবজেক্ট তুমি যেই পছন্দের বিশ্ববিদ্যালয়ে পাচ্ছ, সেগুলো চিন্তা ভাবনা করে তুমি তোমার মতো সুন্দর একটা ডিসিশন নিবে। আচ্ছা, তো আমরা একটা কোশ্চেন একটু নিচ্ছি, আর এরপরে আমাদের মাঝে এখন তাহমিদ আসবে, সে কোর্স মডিউলগুলো তোমাদের সাথে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে। তার আগে আমরা একজন শিক্ষকের কাছ থেকে কথা শুনবো। আমরা বলেছিলাম 3 বিষয় থেকে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে আমাদের ফোকাসের সিনিয়র 3 জন শিক্ষক আমাদের সাথে আছেন। একটু পর কোশ্চেনটা নেওয়ার পর আমরা আমাদের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে কথা শুনতে যাচ্ছি। সাজ্জাদ ভাই আসবেন, তার আগে আমরা একটু
একটু দুইটা কোশ্চেন দিচ্ছি। নূর আমাদেরকে কোশ্চেন করেছে যে সেকেন্ড টাইমের জন্য পড়াটা কখন শুরু করা উচিত, কারণ অনেকে বলে যে সময় থাকার জন্য শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখা যায় না। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে নূর, তুমি চিন্তা করে দেখো এখন তুমি কি করছো। পড়াশোনা বাদ দিয়ে তুমি যদি সুপার প্রোডাক্টিভ কোনো কাজে যুক্ত হয়ে থাকো, তুমি সেই কাজটা করো। পরীক্ষা যখন আসবে 4 মাস বা 5 মাস আগে, তুমি তখন পড়াশোনা করলে কোনো সমস্যা নেই। বাট সেটা যদি না হয়ে থাকে তাহলে এই সময়টা কিন্তু নষ্ট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি হয়তো দিনের 10 ঘন্টায় এখন তুমি এডমিশন নিয়ে পড়াশোনা করবে, সেটা নাও হতে পারে। বাট তোমার অবশ্যই ডেইলি একটা নির্দিষ্ট সময় রাখা দরকার। সেটা 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, কোনো সমস্যা নেই। বাট তুমি এখন থেকে পড়াশোনাটা রুটিন করে রেগুলার চালিয়ে যাবে। এর পাশাপাশি তুমি ঘরের কাজ করতে পারো, খেলাধুলা করতে পারো, তুমি অন্যান্য বই পড়তে পারো, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি করো। কিন্তু যেহেতু তোমার একটা ভার্সিটির স্বপ্ন আছে, এখন থেকে একটা পার্টিকুলার সময় তুমি ডেইলি রেখে দাও, যে সময়টা পড়াশোনা করবে। অ্যান্ড দেন যখন ফোকাসের ক্লাসগুলো আমরা দেখবো একটু পর, আগস্টের মাঝামাঝি থেকে ফুল সুইং এ শুরু হবে, তখন তুমি পুরো দমে তোমার এডমিশনের জন্য পড়াশোনা শুরু করবে। আচ্ছা, দেন ফাহিম আমাদেরকে খুলনা থেকে, ফাহিম সে কোশ্চেন করেছে সায়েন্স থেকে আর্টসে শিফট করেছে, ওরা জিএসটি তে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে ফাইন, এখন তুমি যদি জিএসটি তোমার জন্য খোলা না থাকে, জিএসটি আলটিমেটলি কি ডিসিশন নেবে সেটা আমরা দেখব। বাট যদি খোলা নাও থাকে, স্টিল আমাদের কিন্তু বাকি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য সুযোগ আছে। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এগুলো তো বড় বড় বিশ্ববিদ্যালয়। তুমি বিউপিতেও তুমি চাইলে যেতে পারতেছো। সো জিএসটির ডিসিশনের জন্য আমরা অপেক্ষা করি। আর তুমি, তোমার হাতে অনেক ভালো ভালো অপশন এখনো বাকি আছে। ওকে, নয়নকার বলেছে রিটেনে দুর্বল, সে কি করবে? সেগুলো আমরা একটু পর আলোচনা করতে যাচ্ছি। ফাইন। এখন আজিমুল বলেছে যে ডিউটিতে এসএসসি সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে? আজিমুল, এটা ডিউ এর জন্য না, কারণ ডিউতে আমাদের সেকেন্ড টাইম নাই। এর বাইরের জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি। ওকে, এখন আমাদের মাঝে কথা নিয়ে আসবে আমাদের ফোকাসের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন স্যার। স্যারকে আসার জন্য অনুরোধ করছি। আর তারপর আমাদের কাছে আবার তাহমিদ ফিরে আসবে তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলতে। সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, এর আগে সম্ভবত আমি আপনাদের ক্লাস একটা দুইটা নিয়েছি, বা অনেকের সাথে মানে খুব সম্ভবত পরিচিত, তাই না? আচ্ছা, আমাদের সাথে কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে। এই যে কি জানো, রূপন্তী, তারপরে মঈন, আশিক, আশিফা আক্তার, আজিমুল হাসান, ইটস হাসান, ওর নাম হচ্ছে ইটস হাসান, অস্থির নাম এরকম। ইটস, আমার নাম হচ্ছে ইটস সাজ্জাদ, ঠিক আছে? আচ্ছা, তারপরে রাকিবকে দেখতে পাচ্ছি আমরা, তারপরে নায়ুন কার, তার এছাড়া অনেকেই সালাম দিয়েছে। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, এখন মোটামুটি আমাদের এখন এই যে প্রায় সবগুলো ভার্সিটির পরীক্ষা শেষ, এমনকি ন্যাশনালের পরীক্ষাও শেষ। এই মুহূর্তে আমাদের মানসিক যে মানে ডাউন অবস্থা, আমরা যত কথাই বলি না কেন, আসলে আমরা খুব বেশি চনমনে হতে পারি না। কিসের জন্য? এই যে ঈদের সময় আপনার বন্ধুরা বাসায় গেছে, যারা চান্স পেয়েছে, এরা বলতেছে আমার আর ইউনিভার্সিটি তো এই অবস্থা। তারপরে হচ্ছে আপনার বাবার কলিগের ছেলে, সে অমুক ভার্সিটি চান্স পাইছে। আপনার আম্মু ওই যে সকালবেলা হাঁটতে যায়, ব্যায়াম করতে যায়, ওখানে যে আম্মুর ওই হাঁটা কলিগ, মানে হাঁটতে সকালবেলা হাঁটে যাদের সাথে, ওনারাও বলছে যে আমার ছেলে তো এখানে চান্স পাইছে। আবার হচ্ছে আপনার আম্মুর চাচাতো বোনের, খালাতো ভাইয়ের ছেলের সে অমুকের মেয়ে, সে আবার আরেক ভার্সিটি চান্স পাইছে। এই সমস্ত কথাগুলো আপনাদেরকে মানে চারপাশ থেকে মানে কি করা হয়, মানে তীর 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 দেওয়া হয়, তাই না? পিঞ্চ করা হয়। তো এইগুলো শুনতে শুনতে আসলে মোটামুটি আমরা বেশ মানে অলরেডি ফেড আপ। মানে এখন আর এমন একটা পর্যায়ে কেউ কেউ বসে গেছে, ওরা আর কোনো রিয়াকশন দেয় না। ওই যে বলে না যে অল্প শোকে কাতর, অধিক শোকে এরা পাথর হয়ে গেছে। তো আগে কি করতো, এগুলো শুনলে রাগ হতো, একটু রিয়াকশন দিতেন আপনারা, কিন্তু এখন আর অলরেডি কোনো রিয়াকশন দিই না। আমরা হচ্ছে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থাকি, তাই না? ওকে, তো এই ব্যাপারগুলো রিয়েলি পেইনফুল।
মানে এটা আপনারা আপনাদের চেয়ে সুন্দর আর কেউ বুঝতে পারতেছে না। এমনকি আমাদের খুব কাছের মানুষ যারা বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, মানে কাছের মানুষগুলোও অনেক সময় বেশ একটু মোটামুটি কথাবার্তা অলরেডি শোনানোর কথা, বা যেটা শুনতে অনেক সময় কষ্ট লাগে, যদিও সকল বাবা মা বা সকল কাছের মানুষ এমন হয় না। তো এই ব্যাপারগুলো তো অলরেডি ফেস করতেছেন। তো আমি এই জায়গায় একটা কথা বলতে চাই, এই যে প্রত্যেকটা খোঁচা দেওয়া, প্রত্যেকটা পিঞ্চ করা, এইটা হচ্ছে, এইটাতে রিয়াকশন দিবেন না। এগুলোকে আপনারা মানে নিজের জন্য ফুয়েল হিসেবে নেবেন, যেটা আপনার জন্য জ্বালানি। ঠিক আছে, মানে এই প্রয়োজনে আপনি কোনো যেই কথাটা আপনার সবচেয়ে বেশি একদম হার্টে আঘাত করেছে ওটা লিখে রাখবেন, ওটা লিখে হচ্ছে আপনার টেবিলের সামনে ঝোলায় রাখবেন। এইটা যাতে আপনাকে মানে এই পেইনের প্রয়োজন আছে। ঠিক আছে, পেইন ছাড়া আসলে কোনো ভালো কিছু আসে না। এইটা কিসের জন্য আমি বলতেছি, কারণ হলো এই কথাগুলো এর কাউন্টারে আপনি আরেকটা কথা বলা দরকার নাই, বরং আপনার কাজ হচ্ছে একটা, সেটা হলো আপনাকে একটা চান্স পেয়ে দেখান যে আপনার পছন্দের একটা বিশ্ববিদ্যালয়ের পছন্দের একটা সাবজেক্টে চান্স পাইবেন। এরপর ওই আন্টিকে একটা কল দিবেন, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে আন্টি, আমি তো অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্টে চান্স পেয়েছি। এরপর আর কিন্তু কোনো কথা বলা যাবে না। প্রয়োজন আন্টিকে একটু মিষ্টি খাওয়াবেন, আঙ্কেলকে একটু মিষ্টি খাওয়াবেন, দ্যাটস গুড এনাফ। ওকে, তো এই জন্য আমি বলতেছি ক্রিটিসিজম গুলোকে আমরা কি হিসেবে নিব? ফুয়েল হিসেবে নিব। এটাকে মানে খুব মানে এটা যেন আপনাকে ইন্সপায়ার করে। আচ্ছা, দ্বিতীয়ত যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো সেকেন্ড টাইমে যারা মানে পরীক্ষা দেয় তাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো যে এদের মধ্যে রেগুলারিটি থাকে না। যেমন দেখেন, এই যে ঈদ গেছে না, অলরেডি তো ঈদ কতদিন হয়ে গেছে, আজকে 12-13 দিন হয়ে গেছে ঈদ। এই যে গরুর মাংস, খাসির মাংস খাচ্ছি আমরা, খেয়ে যাচ্ছি। এখনো আমার ধারণা এখানে অনেকে আছে যে ঈদের পরে এখনো পর্যন্ত টেবিলে পড়তে বসে নাই। আজকে প্রথম হচ্ছে একটু যে ফোকাসের ভাইরা একটু কি বলে একটু শুনি। তো এইটা বিগ প্রবলেম। আপনি আজকে এই যে আমাদের তাহমিদ, আব্দুল্লাহ, এদের মোটিভেশন শুনে মানে প্রচন্ড ইন্সপায়ার্ড, এমন পড়ালেখা করছেন, কালকে 18-19 ঘন্টা একটানা পড়েছেন, 2 দিন যায়, 3 দিন যায়, এরপরে আবার ডাউন, 10 দিন কোনো খোঁজ নাই। এইটা মানে খুবই বড় চ্যালেঞ্জ। অর্থাৎ রেগুলারিটি মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি প্রতিদিন 18 ঘন্টা পড়া দরকার না, আপনি প্রতিদিন 8 ঘন্টা পড়েন। এটা আপনার ওই 18 ঘন্টা 3 দিন 18 ঘন্টা পড়ে 10 দিন না পড়াচ্ছে, প্রতিদিন 8 ঘন্টা পড়াটা অনেক জরুরি। আমি একটা উদাহরণ বারবার দিয়ে থাকি স্টুডেন্টদের। এই যে আমরা ডিম ভাজি করি না, প্রথমে একটা ডিম ভাজতে গেলে দেখবেন কড়াই গরম হতে, তেল গরম করতে একটু সময় লাগে। এটা প্রায় দেখবেন হচ্ছে প্রথম ধরেন একটা ডিম আমি ভাজি করলাম, এটা কত সময় লাগতে পারে? এটা মোটামুটি 5 মিনিট লাগতে পারে। এরপর ইমিডিয়েট যদি আরেকটা ডিম ভাজি করতে যাই, তখন কত সময় লাগবে? তখন তো আর 5 মিনিট লাগবে না, কারণ আগে থেকে কড়াই গরম থাকে এবং হচ্ছে তেল গরম থাকে। এবার সময় লাগতে পারে 3 মিনিট বা 2.5 মিনিট, মানে কম সময় লাগতেছে, এরপর আবার কম। কিন্তু আপনি যদি প্রথম ডিমটা ভাজি করে কড়াটা ঠান্ডা করেন, বেশ 1 ঘন্টা পর আবার ভাজি করতে যান, তখন আবার কিন্তু ওই প্রথমে যতটুকু সময় লেগেছে ঠিক ততটুকু সময় লাগবে। অর্থাৎ এই কথাটা আমি এই জন্য বলতে চাচ্ছি, আমাদের মস্তিষ্কটা ঠিক এরকম। আমরা একই কাজ যখন বারবার করতে থাকি, তখন ওই কাজটা করার প্রতি আমাদের মস্তিষ্ক আগ্রহী থাকে, অ্যালার্ট থাকে। ঠিক পড়াশোনাটা ঠিক এরকম। আপনি প্রথম পড়বেন, দেখবেন আপনার একটা পড়া পড়তে অনেক বেশি সময় লাগতেছে, অনেক বেশি চাপ ফিল হচ্ছে। কিন্তু রেগুলার পড়তে দেখবেন একটা সময় ইজি ফিল হয়। সো আমি এত কথা বলার একটাই সামারি, সেটা হলো আব্দুল্লাহ নিয়ে কথাটা বলেছে, প্রত্যেক দিন আপনাকে অন্তত পক্ষে 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 7 ঘন্টা, যার যেরকম ক্যাপাসিটি, আপনাকে রেগুলার পড়তে হবে। ইভেন ঈদের দিনও পড়তে হবে। এটা একটু খুব বাড়াবাড়ি শোনালেও যে ভাই ঈদের দিনও পড়তে হবে, আমরা কি এত পরিমাণ কি বলে যে আপনাদের একটা জেনজিদের ভাষায় বলে আতেল হয়ে গেলাম নাকি যে ঈদের দিনও পড়তে হবে? হ্যাঁ, এটা আতেল হলে আতেল, কোনো সমস্যা নেই, আপনাকে ঈদের দিনও পড়তে হবে, ঈদের দিনও 2 ঘন্টা পড়বেন। এটাতে হয় কি, আপনার মস্তিষ্কটা সবসময় পড়াশোনার প্রতি কি থাকে, মানে পড়াশোনামুখী থাকে। এইটা যখনই এই ডিটাচড হয়ে যায়, পরবর্তীতে পড়াশোনায় ফিরে আসতে বেশ সময় লাগে। ঠিক আছে, ওকে। এবার হলো দেখেন, তৃতীয় পয়েন্ট হলো যে আমি এই যে অন্যদের থেকে একটু লিটল ডিফারেন্স ক্রিয়েট করা। একটা ব্যাপার হলো যে চান্স পাই আর যারা চান্স পায় না, এবছর দেখেন আপনার যে সমস্ত বন্ধুরা চান্স পেয়েছে,
আপনার সাথে তাদের ডিফারেন্স কিন্তু অনেক বেশি না। কতটুকু বেশি? খুব অল্প, 2 মার্কসের ডিফারেন্স বেশি, 1 মার্কসের ডিফারেন্স বেশি, এর বেশি তো না। কিন্তু দেখেন সে আজকে চান্স পেয়েছে আর আমি চান্স পাই নাই। তাহলে এই যে 1 মার্কস 2 মার্কসের ডিফারেন্স ক্রিয়েট করার জন্য মনে হচ্ছে ভাই এটা তো খুবই অল্প ডিফারেন্স, কিন্তু দেখেন পুরস্কারটা কিন্তু অনেক বেশি। তাহলে এই অল্প অল্প ডিফারেন্স গুলো আপনাকে ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে? দেখেন এই যে ইংলিশের কথা যদি আমি বলি, ইংলিশে আমাদের সবার বড় একটা আতঙ্কের জায়গা কি? ভোকাবুলারি প্যাড। ওয়ার্ড মিনিং মনে থাকে না, ইডিয়মস মনে থাকে না, গ্রুপ ভার্ব মনে থাকে না। তো দেখেন এইগুলো যদি আমরা এই যে অ্যাজ ইউজুয়াল যে কাজ কাম করি, আমরা এই যে বাসে যাই, রিক্সাতে চড়ি, তারপরে নামাজ পড়তে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাই, এমনকি যারা ক্রিকেট খেলি, যারা ওই যে এমন কিছু জায়গায় ক্রিকেট ফিল্ডিং এর জায়গা আছে না যেখানে কখনো বল যায় না, চুপচাপ দাঁড়ায় থাকে। তো চুপচাপ কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? বল আসে না, পুরা 10 ওভার 15 ওভার খেলা শেষ হয়ে যায়, একটা বলও আসে না। তো এই সময় কি করবেন আপনি? দাঁড়াই এই যে বাসে যাওয়ার সময় শুধু আশপাশে গাছপালা দেখেন। তো এই সময়গুলোতে আমরা কি করতে পারি? অল্প অল্প কিছু ভোকাবুলারি ছোট্ট ছোট্ট চিরকুটে লিখে পকেটে রেখে দিতে পারি। আমরা সময় পেলে কি করব? বাসের মধ্যে 5টা ভোকাবুলারি পড়ে ফেললাম, একটু রিভাইজ করলাম, ঠিক আছে? এই দেখেন এখনো কথা হলো ভাই, আপনি এই যে 5টা ভোকাবুলারি বাসের মধ্যে পড়লাম, এটা থেকে আমি কি বিশাল কিছু হয়ে গেলাম? না, আপনি বিশাল কিছু হয়ে গেলেন না। কিন্তু এই দেখেন অল্প একটু ডিফারেন্স তৈরি হচ্ছে। আপনার যে বন্ধুটা বাসের মধ্যে বা আপনার এই চলতে ফিরতে একটু পড়তেছেন, এটা যে করতেছে না, আপনি তার চেয়ে অল্প একটু এগিয়ে থাকতেছেন। এই অল্প একটু এগিয়ে থাকাটাই পুরস্কারের ক্ষেত্রে অনেক বড় পার্থক্য তৈরি করে। তো আমি কথাটা আবারও বলেছি যে পরিশ্রমের অল্প পার্থক্য পুরস্কারের ক্ষেত্রে অনেক বড় পার্থক্য সৃষ্টি করে। আবার বলবো, পরিশ্রমের অল্প পার্থক্য পরিশ্রমের অল্প পার্থক্য পুরস্কারের ক্ষেত্রে অনেক বড় পার্থক্য তৈরি করে। তো প্রতিদিন অল্প অল্প একটু অন্যের চেয়ে বেশি পরিশ্রম করাটা আপনি পুরস্কারের ক্ষেত্রে দেখবেন অনেক বড় পার্থক্য তৈরি করবে। ঠিক আছে। তৃতীয়ত যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিই আমরা, তাদের মধ্যে একটা মানে একটু আলসেমি ভাব থাকে। আরে আল্লাহ, এখনো তো অ্যাডমিশন শুরু হতে তো 2 মাস পরে শুরু হচ্ছে। এরপরে যারা ফার্স্ট টাইমার, ওরা তো আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে, ওদের সাথে কি আর ওরা এমনিতে আমরা ওদের সাথে এগিয়ে থাকবো? ব্যাপারটা আসলে এরকম না। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি ফার্স্ট টাইমার যারা, তারাও অ্যাডমিশনের পড়া শুরু করে দিয়েছে। তো আমরা কি করব? ফুল অ্যাডমিশনটা শুরু হতে, অ্যাডমিশনের সিজন যেটাকে বলি, এইচএসসি পরীক্ষার পরে, তাই না? ওই সময়ের আগে মোটামুটি 70 থেকে 80% সিলেবাসটা চেষ্টা করবো শেষ করে ফেলার। মানে সেকেন্ড টাইমের, আমি বারবার একটা কথা বলি, সেকেন্ড টাইমে যারা সিরিয়াস স্টুডেন্ট হবে ওদেরকে যারা পড়াবে ও তাদের চেয়ে বেশি জানতে হবে। সাধারণ জ্ঞান আমাদের স্যাররা অনেক জানেন, কিন্তু আমি বলবো সেকেন্ড টাইমে যারা পড়বে এরা স্যারদের চেয়ে বেশি জানবে। ভোকাবুলারি বা গ্রামার এরা যারা ক্লাস নেবে তাদের চেয়ে বেশি জানবে। কারণ যিনি ক্লাস নেন তিনি তো শুধু ক্লাস নেন, তার তো পরীক্ষার হলে যাওয়া লাগে না। পরীক্ষার হলে যান আপনি, অতএব আপনাকে বেশি পারতে হবে। বাংলা কিছু কিছু ব্যাপারে মানে শিক্ষকের চেয়ে আপনি বেশি জানবেন। মানে সেকেন্ড টাইমারদের পড়াশোনাটা এত হাই লেভেলের হওয়া উচিত যারা টিচারদের চেয়ে বেশি জানবে। বিশেষ করে আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই, তখন ঢাকা ইউনিভার্সিটি আগে সেকেন্ড টাইম ছিল। তা আমার যে সমস্ত ইমিডিয়েট সিনিয়ররা যারা সেকেন্ড টাইমের জন্য পড়তেন, তাদেরকে দিয়ে আমরা এত হতাশ হয়ে যেতাম যে এদের সাথে পরীক্ষাতে আমরা কিভাবে চান্স পাইবো। কারণ ওনারা সাধারণ জ্ঞানের দুনিয়ার খুঁটিনাটি যা আছে সব জানতেন। কোথায় কঠিন কঠিন পিকুলার গ্রামারের রুল ওনারা জানতেন। কিসের জন্য? ওনারা আমাদের চেয়ে 1 বছর বেশি পড়তেছেন। তো আপনারা যেমন সেকেন্ড টাইমের পরীক্ষা দিবেন, তো এই চাপটা আপনাদেরকে থাকতে হবে। কিন্তু মানে আপনার অনেক বেশি পড়তে হবে যে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ, এইটা শুধু পড়ে রাখবো, এটা পড়বো না। নো, আপনি অন অ্যান এভারেজ অনেক কিছু পড়বেন। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা সময় পাচ্ছি প্রায় 1.5 বছর, আপনি একই পড়া পড়তেছেন। তো এই জায়গা থেকে আপনার চাপ বেশি থাকতে হবে। একজন বলতেছেন অ্যাডমিশনের কথা মনে পড়লে শরীরে জ্বর এসে পড়ে, আবার একই পড়া পড়তে হবে। এটা আসলে খুবই পেইনফুল, বাট কিছু করার নাই। ঠিক আছে? এটা মানে পেইন যখন আসলে অনিবার্য, তখন এই পেইনটাকে নেওয়াটাই ভালো। ঠিক আছে? পেইনটাকে মানে কিভাবে এনজয়েবল করা যায় সে চিন্তা করতে হবে। এই জ্বর এসে যায় এ সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নাই। ক্লিয়ার?
ওকে, তো আমি এতক্ষণ পর্যন্ত কি কি বলেছি? প্রথমত বলেছি আমাদেরকে যারা সমালোচনা করে, বিভিন্ন মানে কষ্ট দেওয়া কথা বলে, এই কথাগুলো আমাদের জন্য ফুয়েল। দ্বিতীয়ত হলো বলেছি পড়াশোনায় রেগুলারিটি থাকতে হবে, অর্থাৎ প্রতিদিন পড়তে হবে। আপনি অনেক অসুস্থ, কমপক্ষে 1 ঘন্টা পড়বেন ওই দিনকে, অনেক অসুস্থ থাকলেও। তৃতীয়ত বলেছি, কি বলেছি জানো, যে হচ্ছে হালকা পার্থক্য তৈরি করতে হবে, লিটিল ডিফারেন্স। অন্যান্যরা আপনার অন্যান্য বন্ধুদের চেয়ে বা আপনার যারা প্রতিযোগী তাদের চেয়ে অল্প একটু পার্থক্য তৈরি করতে হবে। এই পার্থক্যটা তৈরি হবে হাঁটতে চলতে ফিরতে, এই সময়গুলোটাকে পড়াশোনায় কাজে লাগাতে হবে। সর্বশেষ বলেছি যে অ্যাডমিশনের সিজন শুরু হওয়ার আগেই আমরা মোটামুটি 70 থেকে 80% সেকেন্ড টাইমের সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করব। ঠিক আছে? আর আমাকে চান্স পেতেই হবে এবং খুব ভালোভাবে চান্স পেতে হবে, এইরকম কনভিকশন, এরকম দৃঢ়তা যদি না থাকে, তাহলে দীর্ঘ 1 বছর সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এটা কথাটা একটু কড়া শোনা গেলেও এটাই বাস্তবতা। ঠিক আছে? তৃতীয় সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের এই যে যারা জাতীয়তে পরীক্ষা দিয়েছেন, অনেকেই কি করেন, সেকেন্ড টাইমের ভর্তি পরীক্ষা দিচ্ছেন, এই জন্য জাতীয়তে কোনো জায়গায় ভর্তি হন না। আমি মনে করি যে এটা ঠিক না। মোটামুটি যারা জাতীয়তে পরীক্ষা দিয়েছেন, যে কোনো একটা জায়গাতে আপনি ভর্তি হয়ে থাকবেন, ক্লাস করেন, পরীক্ষা দেন বা না দেন সেটা পরের ব্যাপার। কারণ সেকেন্ড টাইমে পরীক্ষার সময় অনেক অনেক জটিলতা, অনেক কিছু থাকতে পারে। এই জন্য অবশ্যই জাতীয়তে কোনো একটা বিশ্ববিদ্যালয় মানে কোনো একটা কলেজে ভর্তি হয়ে থাকবেন, এরপরে সেকেন্ড টাইমে প্রিপারেশনটা নিতে থাকবেন খুব ভালো করে। ওকে, আমি তো আসলে ক্লাস নিব সামনে আপনাদের, তো ক্লাসগুলোতে আপনাদের সাথে প্রচুর কথা হবে, মোটামুটি আপনাদের প্রায় মানে অধিকাংশের সাথেই পরিচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আমি আপনাদের সাথে আরো কথা বলার জন্য, আরো বিস্তারিত আপনাদের এই কোন বিশ্ববিদ্যালয় কি কোর্স মডিউলগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের সুপ্রিয় তাহমিদ ভাইকে। প্লিজ। ধন্যবাদ স্যার। সাজ্জাদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে, তোমাদের সামনে তোমাদের মোটিভেশনকে আরো স্ট্রং করার জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত, সামনে যে আরো বড় একটা জার্নি এবং তুলনামূলক একটু কঠিন একটা জার্নি, মেন্টালি একটু টাফ, কারণ তোমাদের অনেকেরই মানতে কষ্ট হয়। আমি অনেকগুলো কমেন্ট পড়তেছিলাম বসে বসে, যেটা মনে হলো যে তুমি সেকেন্ড টাইমে এক্সাম দিবে, এই জিনিসটা একটু মানতে তোমাদের জন্য কষ্ট হচ্ছে, বা এত লং টাইম ধরে আবার পড়তে হবে একই পড়া। একজন বোধহয় এমন একটা কমেন্ট করছিল যে একই পড়া আবার পড়তে হবে, খুব ভয় লাগতেছে। তো মানে এইরকম মানে মেন্টালি মানে তোমরা প্রিপেয়ার্ড নেই জার্নির জন্য, এই অবস্থায় তোমরা কি করবে না করবে সেই বিষয়ে স্যার একটা সুন্দর ব্রিফ সাজেশন তোমাদের সামনে দিয়েছে। ওকে, তা আমরা এরপরে মোটামুটি দেখব যে আমাদের এই যে সেকেন্ড টাইমের কোর্সটা, এই কোর্সের কিছু আনুষঙ্গিক ব্যাপার, সময়সীমা, কোর্সের মডিউল, কোন কোর্সে কি কি ক্লাস থাকছে, কি কি ম্যাটেরিয়ালস থাকছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। তো চলো প্রথমতই আমরা আমাদের এই কোর্সের সময়সীমার ব্যাপারে জেনে নেই, মানে আমাদের এই কোর্সটা কখন থেকে কতদিন পর্যন্ত অপারেট করবে। তোমাদের অনেকেই এটা প্রশ্ন করেছো বিগত আলামিন ভাইয়ের সময়, স্যারের সময়, যে আমরা কখন পড়াশোনা শুরু করব বা এখনই শুরু করব কিনা। তো আসলে আমাদের কোর্সটা তোমাদের সাথে কতদিন পর্যন্ত থাকছে সেটা আমাদের অবশ্যই ক্লারিফাই করা দরকার। তো আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় সমূহের সকল ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এই কোর্সের কার্যক্রম চলমান থাকবে। খুবই ইম্পর্টেন্ট কথা এবং খুবই ইজি। স্বাভাবিক, আমরা যেহেতু সেকেন্ড টাইম কোর্স তোমাদের সাথে আবারও চালু করেছি তোমাদের জন্য, সেহেতু সবগুলো সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না হওয়ার আগ পর্যন্ত সাধারণত আমরা আমাদের কোর্সটাকে শেষ করবো না, তাই না? আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই মেজর বিশ্ববিদ্যালয়গুলো, তার মধ্যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিইউপি, সাস্ট এবং খুলনা এবং জিএসটি আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত আছে। এক কথা জিএসটি পরীক্ষা। তো এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আগেও কথা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই কোর্সে তোমাদের সাথে চলমান থাকবে। এবং তারপরে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে এই কোর্সটিতে যারা এখনো ভর্তি হও নাই, আমাদের লাইফটা দেখছো বা যারা ভর্তি হয়েছো, তারা অবশ্যই তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবকে যাদের এই কোর্সটা প্রয়োজন পড়বে, তোমাদের মতো যাদের এই কোর্সটা প্রয়োজন পড়বে, তাদেরকে মেনশন করেছো। তাদের জন্য আমি এই কোর্সটাতে কেন ভর্তি হবে তোমরা, সেই বিষয়টা তোমাদের সামনে অবশ্যই উপস্থাপন করা উচিত। ওকে, আমার কষ্ট লাগতেছে আমি জুনিয়র হয়ে গেলাম না, এই যে এই মেন্টাল মানে ডিফারেন্সটা যেন আমাদের মধ্যে না থাকে, যে আসলে আমি জুনিয়র হয়ে গেলাম নাকি সিনিয়র হয়ে গেলাম,
এই বিষয়টার কোনো প্রয়োজনীয়তা নাই। বিশ্বাস করো, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে এই বিষয়গুলো দেখবে একটা সময়, মানে যখন পড়াশোনা শুরু করবে বা হচ্ছে অ্যাকচুয়াল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তোমরা ট্র্যাকে ঢুকবে, তখন দেখবে যে আসলে এই বিষয়গুলো খুব একটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার পড়াশোনা, তোমার সাবজেক্ট, তোমার বিশ্ববিদ্যালয় এবং তোমার লাইফ। এই জন্য এই টাইপের চিন্তা বাদ দিয়ে আমি এই জন্য শুরুতে বলে নিলাম যে একটা বড় মেন্টাল জার্নির মধ্যে দিয়ে যাবে, যতটা না ফিজিক্যাল তত বেশি মেন্টাল, অনেক বেশি মেন্টাল টর্মেন্টেশনের মধ্য দিয়ে এই সময়টা যায়। তো বলবো, আমি আবারও বলবো, মেন্টালি প্রিপেয়ার্ড থাকো। ওকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্বপ্ন সেটা তো অবশ্যই একদম আমাদের ফরমোস্ট টার্গেট। আমরা এখানে কেন আছি বা আমরা এই কোর্সটাই বা কেন লঞ্চ করলাম তোমাদের জন্য? অবশ্যই তোমাদের যেই অপূর্ণ স্বপ্ন, তাই না, সেই স্বপ্নটাকে যেন তোমাদের বাস্তবায়ন করতে পারি আমরা, তোমাদের সাথে মিলে তোমাদের স্বপ্ন পূরণ তোমরা করবে, স্বপ্ন পূরণের অংশীদার হতে পারি, সেই বিষয়টা জন্য মেতে আমাদের এই কোর্সটা লঞ্চ করা। এবং সেকেন্ড টাইমে ফোকাসের সেরা সাফল্য, হ্যাঁ আমাদের আলামিন ভাই কিন্তু সে শুরুতে বলেছে যে আমাদের অনেকগুলো সাফল্যের কাহিনী কিন্তু আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচ থেকে আমরা দেখেছি। এবং তোমরা ইতিপূর্বে তোমাদের যে সেকেন্ড টাইমে লঞ্চিং লাইফ ছিল, সেখানে কিন্তু আমাদের এই বছর, মানে গত বছর সেকেন্ড টাইম দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অথবা চতুর্থ হয়েছিল একজন শিক্ষার্থী কিন্তু তোমাদের মাঝে কথা বলে গিয়েছে, তোমাদেরকে যে বিভিন্ন বিষয় শেয়ার করেছে, কিভাবে তোমরা সেকেন্ড টাইমে প্রস্তুতি নিলে ওর মতো ভালো রেজাল্ট করতে পারবে বা ওর মতো টিকে যাবে, ওর মতো তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু বলেছে। এটা একটা এক্সাম্পল ছিল, ফোকাসের অনেক এক্সাম্পল আছে। আমরা আস্তে আস্তে সেগুলো অবশ্যই তোমাদের সামনে আনবো। আমাদের পেজে কিন্তু ইতিমধ্যেই দেয়া আছে, ফেসবুক পেজে কিন্তু তোমরা দেখতে পারবে যদি একটু স্ক্রল করো নিচে, যে সেকেন্ড টাইম থেকে কারা কারা চান্স পেয়েছে, এবং সেখানে অনেক টপার আছে, বিলিভ মি অনেক টপার আছে, তোমরা সেখানে যে দেখতে পারো চাইলে। তা আমাদের সেকেন্ড টাইমের সাফল্য সবসময় সর্বজনবিদিত, তোমরাও সেটা জানো। এবং এই বিষয়টা তোমাদের এই বিষয়ের উপর ভরসা রেখে আমরা তোমাদেরকে আমাদের এই কোর্সে ইনভাইট করবো। ওকে, ফোকাসের সার্ভিসের ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না। আর এখানে যারা ফোকাসের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই জানো, এবং যারা স্টুডেন্ট নাই তারাও জানো, কারণ ফোকাসের সার্ভিসের ব্যাপারে মোটামুটি সর্বজনপ্রিয় একটা সার্বজনীনতা আছে বা একটা সাধারণ কথা আছে, যে আমরা আমাদের যে কথাগুলো বলি সেই কথাগুলো রাখার চেষ্টা করি সবসময়, আমরা রাখিও। তো আমাদের সার্ভিসের পরবর্তীতে 9 মাস ক্লাস। আচ্ছা, ওই যে বললাম না সময়সীমা, একদম প্রতিটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস করব। তো সেটা মোটামুটি 9 মাস বা 10 মাস, এইরকম সময়ের একটা বিশাল টাইম স্প্যান। আমরা এই পুরো সময়টা জুড়ে তোমাদেরকে ইনস্ট্রাক্ট করব, তোমাদের সাথে আমাদের সেরা শিক্ষকরা যারা তোমাদেরকে গত বছরে ইনস্ট্রাক্ট করেছে বা বিগত বছরে যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে ইনস্ট্রাক্ট করেছে, তারা তোমাদের সাথে থেকে নতুনভাবে তোমাদেরকে ইনস্ট্রাক্ট করবে, তোমাদেরকে নতুনভাবে স্বপ্ন পূরণের জন্য উদ্বুদ্ধ করবে। তো এই বিশাল সময়টা তোমাদের জন্য একটা ভালো প্রোডাক্টিভ সময় হতে যাচ্ছে, এবং এই কারণেই আমি তোমাদেরকে এই কোর্সটিতে ভর্তি হতে বলবো। ওকে, চলো তারপর আমাদের কোর্স মডিউল দেখে আসি। আমরা যে বললাম আমরা কোর্সে ভর্তি হতে বলবো, হ্যাঁ আমাদের সার্ভিসের ব্যাপারে বললাম যে সর্বজনবিদিত কথা আমরা কথা রাখি। তা আমাদের এই কোর্সটাতে আসলে কি আছে, মানে কি আছে, এমন আমরা কি রাখলাম তোমাদের জন্য, সেই বিষয়টা চলো দেখে আসি। তো আমাদের এই কোর্সে আমরা এই কোর্স মডিউল অংশে প্রধানত 4টা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের লেকচার ভিত্তিক যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো নিয়ে, অফলাইন ক্লাসগুলো, এবং আমাদের স্পেশাল অনলাইন সেশন, যেটা আমরা বহু ভিডিওতে, আমাদের প্রমোশনাল ভিডিওগুলোতে বা আমাদের যে মাস্টার ভিডিও থাকে বা আমাদের যে প্রসপেক্টাস থাকে, সেখানে আমরা বলে দিই বিষয়টা যে আমরা ক্লাসগুলোকে 2 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অনলাইনটা আমাদের স্পেশাল সেশন থাকে সবার জন্য। তো আমাদের এই 2টা সেকশনের কথা হবে, এবং হচ্ছে ইউনিক পরীক্ষা পদ্ধতি। আমাদের ফোকাসে স্টুডেন্টদের থেকে জিজ্ঞেস করার একটা বিষয় জানা যায় যে তারা এক পর্যায়ে পরীক্ষা দিতে দিতে বিরক্ত হয়ে যায়। এটা নেগেটিভলি না, পজিটিভলি। কারণ ফোকাস প্রতি সপ্তাহে পরীক্ষার আয়োজন রাখে, বিলিভি প্রতি সপ্তাহে পরীক্ষার আয়োজন রাখে, এবং একটা পর্যায়ে পরীক্ষা দিতে দিতে তোমার মনে হবে যে পরীক্ষার টেবিলটা বোধহয় আমার ঘর, এমন মনে হবে। এই যে ইমোশনটা বা এই যে এক্সপিরিয়েন্সটা, এইটা আনার জন্যই মেইনলি পরীক্ষা দিতে দিতে তোমাদেরকে বিরক্ত বানানো হয়, যেন পরীক্ষার হলে যে নার্ভাস না হয়ে যাও। ওকে, এই বিষয়টা নিয়ে আমরা আরো ফার্দার কথা বলবো আমাদের এই সেকশনে। এবং সর্বশেষে আমাদের কোর্স মেটেরিয়াল, আমরা এই কোর্সে তোমাদেরকে কি কি প্রোভাইড করবো অ্যাজ এ মেটেরিয়াল, এই বিষয়টা নিয়েও কথা হবে। চলো প্রথমে আমরা আমাদের লেকচার ভিত্তিক অফলাইন ক্লাসগুলো দেখে আসি। আমাদের বাংলার জন্য ক্লাস থাকছে মোট 11টি। আমাদের যে 11টি লেকচার শিট, সেই 11টি লেকচার শিটের উপর 11টা লেকচার শিটের ক্লাস, অফলাইন ক্লাস। ওকে, এবং ইংরেজির জন্য থাকছে 11টি, সাধারণ জ্ঞানের জন্য 14টি। আমাদের লেকচার শিটের সমপরিমাণ ক্লাস থাকছে। এবং যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের আলামিন ভাই যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কতটা সিট আছে এবং কি কি এক্সট্রা রিকোয়ারমেন্ট সেই বিষয়গুলো বলছিল, তখন কিন্তু ওখানে অর্থনীতির ব্যাপারটা চলে আসছিল, ম্যাথের ব্যাপারটা চলে আসছিল, এবং হচ্ছে মানসিক দক্ষতার ব্যাপারটা, আইসিটির ব্যাপারটা চলে আসছিল। তো এই সাবজেক্টগুলো যেহেতু
এই বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সট্রা ফোকাস পায়, সেজন্য আমাদের এই সাবজেক্টগুলোরও লেকচার শিট আছে এবং লেকচার শিট ভিত্তিক 4টা, 3টা এবং 5টা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের যে রেগুলার লেকচার শিট ক্লাস, সেখানে প্রতিটা লেকচার শিটে রেগুলার ক্লাসে 3টা করে সলভ ক্লাস থাকবে, ইংরেজির জন্য 3টা, বাংলার জন্য 3টা, সাধারণ জ্ঞানের জন্য 3টা। এবং এই পরবর্তী যে আমাদের এক্সট্রা গুরুত্বপূর্ণ যে কোর্সগুলো আছে অর্থনীতি, আইসিটি এবং গণিতের উপর, সেগুলোর উপর 1টি করে সলভ ক্লাস থাকছে। ওকে, এবং আমাদের স্পেশাল ক্লাস থাকবে মোট বাংলার ক্ষেত্রে 6টি, ইংরেজির ক্ষেত্রে 6টি, সাধারণ জ্ঞানের জন্য 3টি। এবং স্পেশাল ক্লাসগুলো কিন্তু আসলেই স্পেশাল হয়, ডে লং হয়, অনেক বেশি ইনফরমেটিভ হয়, সেরা শিক্ষকদের সাথে হয়, অনেক বেশি ফান হয় আমাদের যে স্পেশাল ক্লাসগুলো আছে। ওকে, তারপর আমাদের যে প্রশ্ন ব্যাংক ভিত্তিক স্পেশাল ক্লাস, এটা একটু এক্সট্রা করে বলার প্রয়োজনীয়তা রাখে, কারণ হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কিছু পরীক্ষার যে মানবন্টনে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। হ্যাঁ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলোতেই আছে, কিন্তু আমরা রাজশাহীতে একরকম প্রশ্ন পদ্ধতি দেখি, আবার চট্টগ্রামে একরকম প্রশ্ন পদ্ধতি, আবার জাহাঙ্গীরনগর একরকম, তাই না? এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন রকমের প্রশ্ন পদ্ধতি, সেইটা আমরা প্রশ্ন ব্যাংকের মাধ্যমে দেখতে পারি। এবং সেই জন্য সেই বিষয়টাকে আরো ক্লারিফাই করার জন্য আমাদের প্রশ্ন ব্যাংকের উপর স্পেশাল ক্লাস রাখা হয়েছে। জাহাঙ্গীরনগরের জন্য হচ্ছে বাংলার জন্য 4টি, ইংরেজির জন্য 4টি, সাধারণ জ্ঞানের জন্য 4টি, রাবির জন্য যথাক্রমে 2টি করে, চব্বিশ জন্য 4টি করে, এভাবে করে আমাদের এই স্পেশাল প্রশ্ন ব্যাংকের ক্লাসগুলো রাখা হয়েছে। এবং সর্বমোট ক্লাস রাখা হয়েছে, যদি সর্বমোট ক্লাস হিসেবটা বলি, যে আমাদের বাংলার জন্য সর্বমোট ক্লাস হবে 38টি। আমরা বলেছিলাম 9 মাস ক্লাস হবে তোমাদের, একদম সবগুলো পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত। তো এই লং ক্লাসে লং টাইম আমরা কয়টা ক্লাস দেবো তোমাদেরকে? আমাদের ইংরেজির জন্য, বাংলার জন্য ক্লাস থাকবে 38টি, ইংরেজির জন্য 38টি, সাধারণ জ্ঞানের জন্য 38টি। এবং আমাদের যে আনুষঙ্গিক সাবজেক্টগুলো আছে অর্থনীতি, আইসিটি, গণিত, সেগুলো যথাক্রমে 5 থেকে 4টি ও 10টি করে। এই হচ্ছে আমাদের মোট ক্লাস সংখ্যা। তোমরা যে অফলাইন ক্লাসের কথাটা যেটা বলেছিলাম, যে অফলাইন লেকচার শিট ভিত্তিক ক্লাস, অফলাইন ক্লাস পাচ্ছ মোট এতগুলো ক্লাস পুরো 9 মাসের যে কোর্সটায়। ওকে, চলো তারপর আমাদের স্পেশাল অনলাইন সেশনটা দেখে আসি। দেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ ক্লাস থাকছে 20টি। একটা কথা আমরা ইতোমধ্যেই জানি, যারা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট, ভর্তি পরীক্ষা দিব আবার নতুন করে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাকে ওই পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেটার উপর আইডিয়া থাকতে হবে। এটা হচ্ছে ফরমোস্ট একটা কাজ। তুমি যেই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ, সেটার প্রশ্নের উপর তোমার আইডিয়া নাই কোনো, তাহলে তোমার মোটামুটি প্রস্তুতি বলবো না আমি পরিপূর্ণ হয়েছে। তা আমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন ব্যাংকের উপর আইডিয়া রাখতে হয়। এই কারণে প্রশ্ন রিপিট হবে এটার জন্য না, কখনোই প্রশ্ন রিপিট হইতে দেখাই যায় না, বরং এই কারণে যে প্রশ্ন আসলে কোন কোন টপিকে হয়ে থাকে। হ্যাঁ, টপিক কিন্তু রিপিট হয়, তোমরা পরীক্ষা যারা দিয়েছো একবার তারা কিন্তু দেখছো ব্যাপারটা, যে প্রশ্ন রিপিট হয় না, টপিকটা রিপিট হয়। তো এই জন্য আমাদের এই বিশ্লেষণ ক্লাস থাকবে 20টি অনলাইনে, এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্পেশাল রিভিউ অ্যান্ড সাজেশন ক্লাস থাকবে 35টি। ওই যে ওখানে একটা আলাদা করে অফলাইন ক্লাসে স্পেশাল প্রশ্ন ব্যাংকের ক্লাস ছিল না, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা, এই ক্লাসটা এখানে অনলাইনে আরো এক্সটেন্ডেড হয়ে স্পেশাল রিভিউ হবে, এখানে সাজেশনস হবে কিছু, যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা আলাদা করে কিছু সাজেশনস থাকে, সেই বিষয়গুলো এখানে প্রোভাইড করা হবে। এইরকম ক্লাস হবে 35টি। তার মানে তুমি অনলাইন সেশনে সর্বমোট প্রায় 55টির মতো অনলাইন ক্লাস পাচ্ছ আমাদের এই পুরো 9 মাসের যে লং কোর্সটাতে, সেটাতে। তো এই হচ্ছে আমাদের মোট ক্লাস, অফলাইন প্লাস অনলাইন ক্লাসের যে ক্লাস মডিউল, এই বিষয়টা। এবং তারপরে আমরা আসবো আমাদের পরীক্ষা পদ্ধতিতে। তার আগে কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় তাদের জন্য। ওকে, ফার্মগেট থেকে কি ক্লাস করাচ্ছেন? আচ্ছা, আমি ফার্মগেট কি না সেটা জানার থেকে বড় কথা হচ্ছে আমি ঢাকায় ক্লাস করাচ্ছি, মানে ঢাকায় অবস্থান করতেছি। আপনি যেখানে অবস্থান করতেছেন আপনি সুস্থ থাকেন, পড়াশোনা চালায় যান, এবং হচ্ছে সামনে কোন বিশ্ববিদ্যালয়ে আপনার টার্গেট সেটা ঠিক রাখেন। ওকে, আগের লেকচার শিট দিয়ে এবার হবে না। আচ্ছা, প্রতি বছরই ওকে, ঠিক আছে ভাইয়া। সায়েন্সের ক্লাস কবে থেকে শুরু? আসলে সেই বিষয়গুলো আমাদের কোর্স মডিউল আস্তে আস্তে আসবে, সায়েন্সের ব্যাপারটা, কোর্স এই ব্যাপারগুলো। এবং আমাদের আজকের এই ক্লাসটা তো মেবি বি ইউনিট নিয়ে। সায়েন্সের জন্য যদি আমাদের আলাদা কোনো কোর্স হয়, সেটা অবশ্যই আমাদের এরকম কোর্স মডিউল আকারে, এরকম ভিডিও আকারে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত একটু পেশেন্স রাখেন আপনি। ওকে, ইউনিক পরীক্ষা পদ্ধতির ব্যাপারে আসি। আমাদের সেই পরীক্ষার কথা বললাম, যে পরীক্ষা আমাদের ঘরের মতো মনে হয়। চলো দেখে আসি। বাংলায় ক্লাস টেস্ট থাকবে 10টি, ইংরেজিতে 10টি, মানে ওই যে 11টা করে লেকচার শিট না, ওই অনুপাতে 10টি করে ক্লাস থাকবে, মানে প্রতি লেকচার শিটের শুরুতে একটা করে পরীক্ষা থাকবে। এই হচ্ছে অবস্থা। তা আমাদের বাংলা 10টা, ইংরেজি 10টা, সাধারণ জ্ঞানে 13টা। মোট এই রেগুলার লেকচার শিটের উপর রেগুলার পরীক্ষাগুলো যেগুলো, এই ক্লাস টেস্ট, এগুলো হচ্ছে আপনার ক্লাস টেস্টের লেকচারের উপর ভিত্তি করে। তারপর অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে পুরো মাস জুড়ে একটা যে যা কিছু পড়ানো হয়েছে সেটার উপর একটা পরীক্ষা হয়ে থাকে। তো
তো সেই পরীক্ষা থাকবে বাংলার জন্য 3টা, ইংরেজির জন্য 3টা, সাধারণ জ্ঞানের জন্য 4টা এবং পরবর্তীগুলো একটা একটি করে, এবং সাবজেক্ট ফাইনাল থাকছে একটা, মানে পুরো ইংরেজির সাবজেক্ট ফাইনাল একটা, মানে এগুলো সব একটা করে থাকবে যেহেতু পুরো সাবজেক্টটা নিয়ে, এবং পেপার ফাইনাল থাকছে 2টি, কারণ 2টো করে ব্যাপার থাকে। সাধারণ জ্ঞানে কিন্তু 2টা ব্যাপার, আন্তর্জাতিক, ন্যাশনাল, তাই না? তো এই 2টো করে ব্যাপার থাকছে, আর গণিত, আইসিটি এগুলোর জন্য হচ্ছে একটি করে থাকবে অবশ্য, এবং সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে 11টি, যেটা বললাম যে আমাদের প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা হয়। ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত যতটা সপ্তাহ হবে প্রতিটা সপ্তাহে একটা করে পরীক্ষা হবে, সাপ্তাহিক পরীক্ষা থাকে 11টা, এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্ট, এটা খুবই ইন্টারেস্টিং। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আবারও বলি আলাদা করে প্রশ্নের প্যাটার্ন, আলাদা করে প্রশ্নের ধরন, তার মানে অবশ্যই কি পরীক্ষা প্রশ্নের ধরন যেহেতু আলাদা, তাহলে মডেল টেস্ট কি একটা দিয়ে হবে নাকি? অবশ্যই আলাদা হবে। তো প্রতিটা সাবজেক্টে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে মডেল টেস্ট করা হয়েছে। চাবির জন্য 4টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 2টা, চট্টগ্রামের জন্য 4টা, জিএসসির জন্য 2টো, বিউপির জন্য 4টা, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য 4টা। ওকে, এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন ব্যাংক টেস্ট থাকবে এই সংখ্যাগুলো 4টি থাকবে জাহাঙ্গীরনগরের জন্য, এবং হচ্ছে পরবর্তী সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য 3টি করে থাকবে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন ব্যাংক, মানে যে প্রশ্ন ব্যাংকটা আমাদের প্রশ্ন ব্যাংকের জন্য স্পেশাল ক্লাস হবে, অনলাইন ক্লাস 35টির মতো, সেটা তোমরা একটু আগে স্লাইডে দেখলে। তো ওগুলোর উপর পরীক্ষার আয়োজন করা হয়েছে, সেই পরীক্ষাগুলো নেওয়া হবে। তো এই পুরো একটা পাতা জুড়ে এতগুলো পরীক্ষার সংখ্যা, মানে আমাদের হচ্ছে পুরো এই কোর্সে এতগুলো পরীক্ষার আয়োজন থাকবে। বুঝতে পারছো আমি কেন বলেছিলাম যে পরীক্ষা দিতে বিরক্ত হয়ে যায় মানুষ। এই হচ্ছে আমাদের পরীক্ষার সংখ্যা। এবং তারপর হচ্ছে আমাদের কোর্স ম্যাটেরিয়ালের বিষয়টা, যে আমাদের এই কোর্সে আমরা তোমাদেরকে কি ম্যাটেরিয়ালস দিব। ওকে, অবশ্যই লেকচার শিট থাকছে আমাদের, বাংলার জন্য 11টা, ইংরেজির জন্য 11টা, সাধারণ জ্ঞানের জন্য 14টা, তাই না? তারপর হচ্ছে আমাদের আইসিটির জন্য থাকছে 3টা প্রিন্টেড লেকচার শিট, অর্থনীতির জন্য 4টা, গণিত এবং মানসিক দক্ষতার জন্য 5টা, এবং বিষয়ভিত্তিক প্র্যাকটিস বুক 3টা। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, প্র্যাকটিস বুকের ব্যাপারটা। প্র্যাকটিস বুকে তোমরা শিট পাবে, শিটের মধ্যে অবশ্যই বিভিন্ন রকম কি থাকবে, বিভিন্ন রকম এমসিকিউ থাকবে, তোমাদের প্র্যাকটিসের জন্য অনেক অংশ থাকবে। কিন্তু আরো ফার্দার প্র্যাকটিসের জন্য, যেন তুমি আরো বেশি এক্সপার্ট হও, আরো বেশি তোমার রুলসগুলো তোমার মাথায় থাকে, আয়ত্তে থাকে। কারণ আমরা কি জানি, আমি থিওরিটিক্যাল পড়াশোনা করলাম আর প্র্যাকটিস নাই, তার মানে ওই থিওরিটিক্যাল পড়াশোনার কোনো ভ্যালুই নেই। আমি যতই রুলস পড়ি না কেন, রুলসের অ্যাপ্লিকেশন না করলে কোনো লাভ নাই, যে কোনো ক্ষেত্রেই। তো আমাদের অবশ্যই অ্যাপ্লিকেশনটা বাড়াতে হবে, সেই কথা মাথায় রেখে আমাদের এই প্র্যাকটিস বুক, 3টি প্র্যাকটিস বুক প্রোভাইড করা হবে তোমাদের আমাদের এই কোর্সে। এবং আমাদের এই কোর্সের তারপর আসছে আমাদের কোর্সের স্পেশাল সার্ভিসগুলো। এর আগে আমরা বলেছিলাম স্পেশাল সার্ভিসে যাওয়ার আগে যে আমাদের মাঝে আমাদের 3জন শিক্ষক উপস্থিত হয়েছে, ইতিমধ্যেই সাজ্জাদ ভাই কথা বলেছেন। তো এরপরে আমাদের এই স্পেশাল সার্ভিসের কথাগুলো অবশ্যই আমাদের আলামিন ভাই আলোচনা করবেন, কিন্তু এর আগে আমরা আমাদের আরেকজন সিনিয়র শিক্ষককে ডেকে নিব, শ্রদ্ধা আরমান স্যারকে আমি ডেকে নিব, ফোকাসের সিনিয়র বাংলা শিক্ষক আরমান স্যার। আরমান স্যার তোমাদের মাঝে সাজ্জাদ স্যারের মতোই তোমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলতে পারবে, যেন তোমরা আবারও পথ হারিয়ে না যাও, আবার তোমাদের জন্য ভয় না লাগে। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। ইতোমধ্যে আমাদের এই সেশনটি শুরু করেছে হচ্ছে আব্দুল্লাহ এবং তাহমিদ, খুব সুন্দরভাবে তারা আজকের মডিউলটা সাজাইছে। এবং হচ্ছে শুরুতে আমাদের কথা বলেছে হচ্ছে সাজ্জাদ স্যার, এবং সাজ্জাদ স্যার হচ্ছে খুব ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে যে সেকেন্ড টাইমে আপনাদের কিভাবে কি ভুল ত্রুটিগুলো ছিল ফার্স্ট টাইমে, যেগুলো সেকেন্ড টাইমে আপনি কাভার আপ করতে পারবেন। খেয়াল করবেন, আপনাদের এই কোর্স মডিউলটির নাম দেওয়া হয়েছে সেকেন্ড টাইম, কিন্তু আমি বলবো এই কোর্স মডিউলটা হচ্ছে আপনাদের জন্য লাস্ট টাইম, অর্থাৎ লাস্ট টাইম প্রোগ্রাম, অর্থাৎ শেষ সুযোগ আপনার জন্য একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। খেয়াল করবেন, আপনারা ইতোমধ্যে অনেকটা ধকলের শিকার হয়েছেন, অর্থাৎ আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিয়েছেন, যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন, জগন্নাথ বলেন, জাহাঙ্গীরনগর বলেন, অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে কোনো জায়গায় চান্স না হওয়ার কারণে আপনারা কিন্তু অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত। কিন্তু খেয়াল করবেন, এই যে আপনার প্রথমবার যে হইল না, এখানেই কিন্তু সবকিছু শেষ না। আপনার এখন চিন্তা করতে হবে যে আমার কেন ওই ভার্সিটিগুলায় প্রথমবার হয় নাই, সেই জিনিসগুলো আপনার খুঁজে বের করতে হবে। যেটা সাজ্জাদ ভাই বলেছে যে আপনার রেগুলারিটির হয়তো অভাব ছিল, হয়তো বা কোনো কিছু ল্যাকিংস ছিল, হয়তো আপনি ঢাবি কেন্দ্রিক পড়াশোনা করছেন, যার কারণে আপনার অন্য ইউনিভার্সিটিতে হয়তো আপনার মিস গেছে। খেয়াল করবেন, এই সেকেন্ড টাইম প্রোগ্রামে যেটা আছে বা সেকেন্ড টাইম ভার্সিটিতে অ্যাডমিশনগুলোর মধ্যে
রিটেন কিন্তু কোনো ভার্সিটিতে নাই। এটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা সহজ জিনিস। কারণ খেয়াল করবেন, আপনার ঢাকা ভার্সিটি বলেন বা জগন্নাথ বলেন, যেগুলোর মধ্যে ফার্স্ট টাইমই আছে, সেকেন্ড টাইম নাই, সেগুলোর মধ্যে কিন্তু রিটেন ছিল। কিন্তু আমাদের এই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় যতগুলোই আছে সেগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর ওপর পরীক্ষা হবে। তাই আপনার জন্য কিন্তু আবারও একটা সুযোগ এখনো আছে নতুন করে নতুন কিছু করার। এই জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে 9 মাস তাহমিদ যেটা বলল যে আপনাদের যে 9 মাস আমরা কোর্স মডিউল সাজিয়েছি, এই 9 মাস কিন্তু আপনার একেবারে একেবারে আপনার ভালোভাবে ধৈর্য সহকারে প্রিপারেশন চালায় যেতে হবে। তো খেয়াল করবেন, অনেকে বলতে পারে ভাইয়া আমি তো মনে করেন ফার্স্ট টাইম প্রিপারেশন নিছি, আমার কাছে শিট আছে, বই আছে, আমার কাছে সব কিছু আছে, নোট আছে, তাইলেই তো হবে। হ্যাঁ, আমি মনে করেন যে পরীক্ষার 1 মাস আগে একটু 2 মাস আগে ভালো মতো প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিব, আমার কি হয়ে যাবে? খেয়াল করবেন, হয়তো আপনার হইতেও পারে, কিন্তু খেয়াল করবেন আমাদের নিজে নিজে যদি আমরা পড়তে যাই তাহলে কিন্তু সে আগ্রহটা থাকবে না। আপনার যে কোনো কিছুর জন্য আপনার দরকার হচ্ছে একটা গাইডলাইন। আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে থাকেন, ধরেন আমাদের এই কোর্সের সাথে যদি আপনি থাকেন, যেখানে আপনি সরাসরি ক্লাস করতে পারছেন, টিচারের সাথে ইন্টারাকশন অবস্থায় থাকতে পারছেন, এই 9টা মাস আমরা কিন্তু আপনাকে একবারে প্রপার গাইডলাইনের মধ্যে রাখবো। তো যদি থাকেন আপনি, তাহলে ইনশাআল্লাহ শুধু আমি বলতে পারবো যে এত সুন্দর করে কোর্স মডিউলটি সাজানো হয়েছে, সেখানে আপনি শুধু মনে করেন যে চান্সই পাবেন না সেকেন্ড টাইমে, আপনি একটা ভালো পজিশন ইনশাআল্লাহ করতে পারবেন। তো অনেকে মনে করতে পারে ভাই আমার হয় নাই, ফার্স্ট টাইমে আমি সব শেষ। হ্যাঁ, এগুলোর কোনো চিন্তার কিছু নাই। আপনার যেটা করতে হবে যে এই 9 মাস অনবদ্য পরিশ্রম যদি করতে পারেন, আপনি যে কোনো একটা পাবলিক ভার্সিটির ভালো সাবজেক্ট, আমি বলবো না শুধু চান্স, যদি আপনি অনবরত লেগে থাকেন আপনি ভালো সাবজেক্ট ইনশাল্লাহ চান্স পাবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে একজন নয়ন বলতেছে যে ভাই অসুস্থ ছিলাম। অসুস্থ অনেকেই থাকতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, লাস্ট টাইম এই ভুলটা করেছিলাম। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আপনার অনেকে অসুস্থ ছিল, অনেকে মানে পরীক্ষার সব প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও দেখা যায় অনেকের ভয় ছিল, অনেকের পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেস অবস্থা হয়ে যায়, বা অনেকে যেটা করে লাস্ট টাইমে যেটা হয় যে কনফিউজড হয়ে যায়, যে বা মনের ভিতর ভয় ঢুকে যায় যে আমি কি পারবো কি পারবো না, এরকম একটা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তা আপনি কিন্তু সব কিছু এখন এই যে ফার্স্ট টাইম এক্সাম দেওয়ার পরে আপনি কিন্তু সব ভার্সিটির একটা অভিজ্ঞতা আপনি পেয়েছেন, যে আপনি কি কি ভুলগুলা করেছেন, হ্যাঁ, কি কি আপনার ল্যাকিংস ছিল, কোন কোন টপিকে আপনার দুর্বলতা ছিল, এই সব কিছু কিন্তু আপনি এই বাকি যেই 9 মাস আছে এই 9 মাসে কিন্তু কভার করতে পারেন। অনেকে বলতে পারে ভাই আমি তো কি আমি জুনিয়র হয়ে যাব, হ্যাঁ আমার বন্ধুরা সিনিয়র 1 বছর আগে থাকবে। দেখেন, আপনি যদি একটা ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পান, এই সিনিয়র জুনিয়র এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনি কোথায় চান্স পেয়েছেন, আপনি কি সাবজেক্টে চান্স পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য আমার কথা হচ্ছে আমাদের এই ফোকাসের যেই এই সেকেন্ড টাইম প্রোগ্রাম, যারা আপনারা সেকেন্ড টাইমে ভর্তি হয়েছেন বা হবেন, তারা ভর্তি হয়ে যান এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ এই 9 মাসের প্রপার সার্ভিসে আপনি যদি লেগে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ শুধু আপনার এই যতগুলো ভার্সিটি বলছে এগুলোতে শুধু চান্সই হবে না, আপনি একটা ভালো পজিশন এবং ভালো সাবজেক্ট ইনশাল্লাহ পাবেন, আমি সেই কামনা করি। তো আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে একবারে সরাসরি ক্লাসে। এবং বলেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে। আচ্ছা, যদি না থাকে আচ্ছা, লাস্ট টাইম একটা ভুল করছিল। আচ্ছা, যতগুলো ভুলই হোক সেই ভুলগুলো এবার কভার আপ করতে হবে। আচ্ছা, ক্লাসের ভিডিও থাকবে কি? হ্যাঁ, ক্লাসের ভিডিও থাকবে, অনলাইনে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে, সেগুলো রেকর্ড আকারে থাকবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, হতাশ সবারই লাগবে, কিন্তু এই হতাশটাকে আপনার জয় করতে হবে। মনে রাখবেন, আপনি যদি একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়ে যান তখন আর এই হতাশটা থাকবে না। কিন্তু এই হতাশ করে করে যদি আপনি একেবারে মনে করেন যে এই সেকেন্ড টাইমের অপশনটাও, এই লাস্ট টাইমের অপশনটাও যদি আপনি শেষ করে দেন, তাহলে সারা জীবন হতাশ করতে হবে, সারা জীবন হতাশে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, ক্লাস শুরু হয়ে যাবে, আপনাদের রুটিন দিয়ে দিবে সে, তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, তো আমি আবার তাহমিদকে একটু আহ্বান করব তার বাকি যে অংশটুকু আছে সেগুলো একটু ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য। তাহমিদ, আরমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার তোমাদের মাঝে তোমাদের বাংলা বিষয়ক ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, এবং হচ্ছে তোমাদেরকে আবারও কি কি করবে কি কি করবে না সেই বিষয়টা আবারও তোমাদের সামনে
ক্লিয়ার করার জন্য এবং সর্বশেষ এই কথাটা বলার জন্য যে অনেক রকম হতাশা থাকবে, যেটা আমরা শুরু থেকে বলে আসতেছি যে আসলে এই সময়টা হতাশ হওয়ার না। এবং স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে এটা আসলে লাস্ট টাইম। আমরা আসলে এই মানে সত্য কথাটা বলতে পারি নাই তোমাদের জন্য, কিন্তু স্যার এটা বলে দিছে যে আসলে এটা সেকেন্ড টাইম, এটা কিন্তু লাস্ট টাইম তোমাদের জন্য। যারা এখনো পর্যন্ত ওই স্বপ্নের যে ক্ষীণ একটা প্রদীপ সেটা ধরে আসো যে না আমি পরীক্ষায় দিয়ে আবারও পাবলিকে পড়বো, সেটার একটা সর্বশেষ সুযোগ কিন্তু এটা। মানে এটা তোমার ডু অর ডাই একটা সিচুয়েশন, যদি আরো মানে রবভাবে বলতে যাই। ওকে, যাই হোক, এগুলো আসবে, অনেক সিচুয়েশন থাকবে এবং আমরা উদ্যমী থাকবো যে ডু অর ডাই হোক আর যেটাই হোক, ডু অর ডাই হলে আমি জিতেই ছাড়বো আর কি, তাই না? ওকে, চলো আমরা সবাই উদ্যমী। আমরা দেখে আসি, আমরা বলছিলাম যে আমাদের কোর্সের কিছু, আমাদের যে কোর্সটা তোমরা কেন ভর্তি হবে এখানে, তোমরা কেন এটাতে পড়বে, আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছিলাম। তো এখন যে বিষয়টা, এটা আসলে একটু স্পেশাল বিষয় এবং এর জন্য নাম দেওয়া হচ্ছে স্পেশাল সার্ভিস। যে আমাদের এই কোর্সটাতে মেইনলি তোমরা স্পেশাল কি পাচ্ছ, তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের কোর্সটা সাজেস্ট করবে, যাদের প্রয়োজন পড়বে এই কোর্সটা, যাদেরকে তোমাদের দেখলে মনে হবে তাদেরও এই কোর্সটা প্রয়োজন, তারাও সেকেন্ড টাইম দিচ্ছে। এখন এখানে আমাদের স্পেশাল কি এমন রাখলাম যেটার জন্য তুমি সাজেস্ট করবে। আমরা অবশ্যই অনেকগুলা বিষয় কিন্তু দেখাইছি অলরেডি, তারপরে আরও একটা আমাদের স্পেশাল কিছু বিষয় সেগুলো বলি। যে ভর্তির সাথে সাথেই সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করা হবে, যার মাধ্যমে সকল তথ্য, ক্লাস ও পরীক্ষার লিঙ্ক প্রদান করা হবে। একটু আগে একজন প্রশ্ন করছিল যে ক্লাসগুলো কীভাবে পাবো, কই থাকবে, মানে ক্লাস সংক্রান্ত যে বিষয়গুলো, যে অনলাইন রেকর্ড ক্লাস যা আছে এই বিষয়গুলো কোথায় পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের ভর্তি হওয়ার পরেই ব্যাচ নিয়ে একটা সিক্রেট টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং সেই গ্রুপের মধ্যেই তোমরা সব পেয়ে যাবে, সব রকম পরীক্ষার আপডেট, ফলাফল, পরীক্ষার লিঙ্ক এবং অনলাইন ক্লাসের লিঙ্ক সব ওখানে পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। এবং তারপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ একটা সেবা, সেটা হচ্ছে আমাদের কিউএনএ সার্ভিস। আমাদের 24 ঘন্টা কিউএনএ সার্ভিস চালু আছে একটা আমাদের মাঝে। সেই বিষয়টা খুবই ইফেক্টিভ, কারণ দেখা গেছে আমরা একটা জিনিস সলভ করতে করতে আমাদের একটা প্রবলেম মনে হইলো যে এটা আমি বুঝতেছি না বিষয়টা, তখন কিন্তু আমরা চাইলে আমাদের যে ওয়েবসাইটের কিউএনএ অপশন আছে সেটা ব্যবহার করে সেই প্রশ্নটার একটা ব্যাখ্যা সহ উত্তর পেয়ে যেতে পারি। এবং আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই সুযোগটার, এই স্পেশাল সার্ভিসটার পূর্ণ ব্যবহার করবে। ওকে, এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার সেন্ট্রাল মেরিট প্রকাশ। এই সেন্ট্রাল মেরিট থাকলে হয় কি, যদি আমি প্রথমে একটু বলে নিই, প্রতিযোগিতাটা তোমাদের মধ্যে বহাল থাকে। এখন ধরো আমি একটা পরীক্ষা নিলাম, ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মডেল টেস্ট নিলাম, সেটা শুধু তোমার ব্রাঞ্চেই, ধরো তুমি যে ব্রাঞ্চে আছো, যে ব্রাঞ্চে এখন ভর্তি হয়ে আছো ওই ব্রাঞ্চে, তো ওই ব্রাঞ্চে ধরো আমি ধরে নিলাম সর্বোচ্চ হলে 1000 স্টুডেন্ট, তার মাঝে প্রতিযোগিতা করা। আর ধরো পুরো বাংলাদেশ ভরে তোমার সাথে সেকেন্ড টাইম এরকম 8 থেকে 9000 স্টুডেন্ট প্রতিযোগিতা করতেছে ফোকাসের মধ্যে, এদের মধ্যে প্রতিযোগিতা করে তোমার ব্যাপারটা জানা, সেইটা মানে কোনটা ইফেক্টিভ বলো তো, মানে কোনটার মাধ্যমে তুমি আরো বেশি তোমার অবস্থান কোথায় সেটা জানতে পারবে। অবশ্যই ন্যাশনালটা, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল মেরিট প্রকাশ করা হয় প্রতিটা পরীক্ষায়, যে সেন্ট্রালি তুমি আসলে অবস্থানটা কোথায় তোমার, সে বিষয়টা জানার জন্য। এবং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বলতে পারো যে স্পেশালিটি। ওকে, শিক্ষক ও সেকেন্ড টাইম বেস্ট টপারদের কাউন্সেলিং। হ্যাঁ, অবশ্যই আমি যে শুরুতে বললাম যে আমাদের ফোকাসের সেকেন্ড টাইমের সাফল্য কিন্তু অনেক। তো এই সাফল্য এরা কিভাবে সফল হইলো, আর কিভাবে এরা এত লং টাইম আবার নতুন করে তাদের উদ্যমটা ধরে রাখলো, আর তাদের যেই মানে স্পৃহাটা কিভাবে তারা জীবিত রাখলো, একদম শেষ পর্যন্ত জাগিয়ে রাখলো আশাটা যে না আমার পড়তে হবে, মানে শেয়ার উইল যেটাকে বলে সেটা কিভাবে ধরে রাখলো, এই বিষয়গুলো তারা শেয়ার করবে তোমাদের। গুরুত্বপূর্ণ টিপস দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস থাকে, এই বিষয়গুলো শেয়ার করবে। তার পাশাপাশি আমাদের শিক্ষকরা তো আছেই, শিক্ষকরা তো তোমাদেরকে সবসময় ইনস্ট্রাক্ট করার জন্য আছেই, সেই বিষয়টাও তারা তোমাদের মাঝে উপস্থাপন করবে। তোমাদের মাঝে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেকেন্ড টাইমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে আসবে। তো তারপরে আমাদের এই কোর্সটা কখন শুরু হবে এবং তার পরবর্তী আরো কোর্সটাতে ভর্তি হবে কিভাবে, আরো আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে অনুরোধ করবো আমাদের শ্রদ্ধেয় আলামিন ভাইকে। আলামিন ভাই তোমাদের সামনে এসে তার পরবর্তী বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করবে। আচ্ছা, তাহমিদ তোমাদেরকে বেশ সুন্দরভাবে অনেক কিছু বলেছে। তো আমরা আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে আসছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, আমাদের কি কি লাগবে সেগুলোকে ভর্তি হতে, সেগুলো আমরা দেখেছি। আর একই সাথে আমরা কিন্তু তোমাদের অদম্য আগ্রহ দেখেছি। তোমরা বিশ্ববিদ্যালয়ের নামগুলো বলেছো, স্যাররা তোমাদের সাথে কথা বলেছেন, তোমরা বেশি স্পন্টেনিয়াসলি রেসপন্ড করেছো। তো সবকিছু মিলে আমরা যেটা বুঝতে পারছি যে ফোকাস এবার সেকেন্ড টাইমে বেশ এক ঝাঁক ভালো উদ্যমী ছেলে মেয়ে পেতে যাচ্ছে, যাদের নিয়ে বেশ সুন্দরভাবে হয়তো একটা সেশন পার করা যাবে। আচ্ছা, তো
হোয়াট এভার, আমরা অলরেডি বিভিন্ন কোশ্চেন আমাদের এখানে চলে আসছে, যে যেমন আমাদেরকে মঈন জিজ্ঞেস করেছে ক্লাস কবে থেকে শুরু হবে, দেন অনেকেই তোমরা টেলিগ্রামে অ্যাড হতে পারোনি, এরকম অনেকগুলো ঝামেলা ছিল। সো আমরা সেই জায়গাগুলোতে এখন যাচ্ছি, চলো। আচ্ছা, ও কোর্স শুরু অলরেডি আমাদের তাহমিদ সেটা বের করে রেখেই গিয়েছে। দেখো আমাদের কোর্সটা অফলাইন যে ক্লাস কিংবা তোমরা অনলাইনে যারা ভর্তি হচ্ছ এবং লেকচারশিট ভিত্তিক যে ক্লাসটা শুরু হবে সেটা মেইনলি শুরু হতে যাচ্ছে আমাদের মিড অগাস্ট থেকে, ঠিক আছে? আমরা আচ্ছা এখানে লেখাই আছে আমাদের আগস্টের মাঝামাঝি থেকে আমরা শুরু করতে যাচ্ছি, সেটা খুব সম্ভবত আগস্টের 3rd উইক থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। তো সেখানে তোমাদের একদম অফলাইন অনলাইন ফুল সুইংয়ে ক্লাস শুরু হবে। তো তার আগের সময়টা কি করব? এখন কি আমরা বসে থাকবো আগামী 2 মাস? সেই কাজটা আমরা করছি না। আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, এক এক বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট সবগুলোতে সেম, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, কিন্তু কোথাও হয়তো ইংরেজির ভিতরে ভোকাবুলারিতে বেশি ইম্পর্টেন্স দেয়া হচ্ছে, কোথাও হয়তো টেক্সট বুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোথাও হয়তো গ্রামারে, কোথাও হয়তো মেমোরাইজিং পার্টে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমি যদি একটা পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য স্বপ্ন দেখি, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে কোন জায়গাটাতে ফোকাস করা হয় সেটা কিন্তু আমাকে প্রথমে জানা দরকার। এই কাজটা আমরা প্রথমে শেষ করব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যানালাইসিসগুলো আমরা শেষ করব, দেন আমরা অগাস্ট থেকে সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে পড়াশোনা শুরু করব। তো এই কাজটুকু আমরা এই যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন সমাধান এবং প্রশ্ন সমাধানের সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টেক্সট বই 2টা আমরা বেশ ভালোভাবে পড়ে শেষ করব। এই কাজগুলো আমরা অনলাইনে করছি, ঠিক আছে? এই অ্যানালাইসিস ভিত্তিক যে কাজটা, এটা আমরা সেন্ট্রালি অনলাইন থেকে করছি, যেন পুরো দেশে আমরা সেম পয়েন্টে থাকতে পারি, তারপর আমরা অফলাইনে ক্লাসে যাব। সো এই হচ্ছে কোর্স শুরুর ব্যাপারে। আবার বলছি, আমাদের রেগুলার ক্লাস শুরু হচ্ছে মিড অগাস্ট থেকে, আর তার আগ পর্যন্ত আমরা কোশ্চেন অ্যানালাইসিস এবং টেক্সট বুকের উপরে ক্লাস করব। সো দিস ইজ দ্য ফাইনাল পয়েন্ট। মঈন, তুমি বুঝতে পারছো কিনা? আব্দুল্লাহ মামুনও কোশ্চেন করেছে ক্লাস কবে থেকে শুরু হবে, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাদেরকে জানিও। ওকে, তারপর হচ্ছে এখন এই যে কথাটা বললাম, কোর্সের রুটিনটা মোটামুটি এখানে চলে আসছে। ডিটেইল রুটিন, আমরা ডিটেইলে যাচ্ছি না, জাস্ট কি পয়েন্টগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আমরা তো বললাম মিড অগাস্ট থেকে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, তাহলে কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাসগুলো কবে থেকে শুরু হচ্ছে? সো আজ হচ্ছে জুনের 20 তারিখ, ঠিক 5 দিন পর অর্থাৎ 25 জুন থেকে, আগামী বুধবার থেকে আমাদের অ্যানালাইসিসের ক্লাসগুলো শুরু হচ্ছে, এবং একদম প্রথম দিন আমাদের বিউপির ইংরেজি যে কোশ্চেন থাকবে সেটার অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা বলা হবে। ক্লাস শুরু হতে যাচ্ছে সন্ধ্যা 7টার সময়, এবং প্রত্যেকটা ক্লাসে আমাদের এই অ্যানালাইসিস এবং টেক্সট বুকের উপর প্রত্যেকটা ক্লাসে আমাদের আবার এক্সাম থাকবে, এক্সামের সময়টাও বলে দেওয়া আছে। তো এই বিষয়গুলো তোমাদের কাছে একদম বিস্তারিত চলে যাবে। আচ্ছা, তো দেখো একদিন পরপর মোটামুটি বা কখনো 2 দিন পরপর আমরা ক্লাসগুলোকে সাজিয়েছি। বিউপির কোশ্চেন যাচ্ছে, মাঝখানে ইংলিশ টেক্সট বুকের উপরে আমরা ক্লাস নিচ্ছি, তারপর চলে যাচ্ছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেষ করে আমরা রাজশাহীতে যাচ্ছি, মাঝখানে আবার বাংলার উপর ক্লাস হচ্ছে। সো জুলাইয়ের ভিতরে আমরা এই কাজগুলো শেষ করছি, এবং এখানে দেখো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাস্টে জিএসটি এর জায়গাগুলোতে আমরা দেখতেছি, এবং প্রত্যেক ক্লাসের পরে আবার বলে দিচ্ছি পরীক্ষা থাকতেছে, সেটা কিন্তু বেশ ভালোভাবে তোমাদের গুরুত্ব দিতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপর আমরা মোটামুটি আগস্টের 5 তারিখের ভিতরে আমাদের এই অ্যানালাইসিসের যে কাজগুলো সেগুলো শেষ করব। সব মিলে আমাদের মোটামুটি ক্লাস আমরা এই জায়গাতে একটা অ্যাপ্রক্সিমেশন দাঁড় করিয়েছি যে 16টার মতো আমরা ক্লাস হয়তো পাবো আমাদের অ্যানালাইসিস এবং ফার্স্ট পেপার বইগুলোর উপরে। যদি দেখা যায় যে তোমাদের প্রয়োজন হচ্ছে এক্সট্রা ক্লাসের, অবশ্যই আমরা সেটা চিন্তা ভাবনা করব। সো এই হচ্ছে অ্যানালাইসিসের ক্লাসগুলো, এগুলো সবকিছুই কিন্তু অনলাইনে জুমের মাধ্যমে হচ্ছে। তারপর অ্যানালাইসিসের ক্লাসগুলো শেষ হলে অগস্টের 15 থেকে বা 20 থেকে আমরা অফলাইন ক্লাসে যাচ্ছি। সো এই হচ্ছে ক্লাসের বিষয়। এখন আমরা পরের ক্লাসের মাধ্যমে যাব। তার আগে আমাদেরকে মঈন একটা কোশ্চেন করেছিল, কোশ্চেনটা একটু ওকে। কোশ্চেন ব্যাংকের বই
দেয়া হবে কিনা, এগুলো অফিস থেকে তোমাদের সাথে ডিটেলে যোগাযোগ করবে, বা তুমি টেলিগ্রামে নক দিলে কিংবা পেজে মেসেজ দিলে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে যে ম্যাটেরিয়ালসের ভিতরে কি কি তোমাদেরকে দেয়া হচ্ছে। বা আমাদের অলরেডি ম্যাটেরিয়ালস সেকশনে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো ওই জায়গাতে আমরা যদি যাই তাহলেও হয়তো আমরা দেখতে পাবো যে এই জায়গাতে আমরা কোশ্চেন ব্যাংক দেখা যাচ্ছে না। সো হয়তো কোশ্চেন ব্যাংকটা ভুলে হয়তো অ্যাড করা হয়নি, বাট কোশ্চেন ব্যাংক তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা যেই জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাসের মাধ্যম। আমাদের ইনিশিয়াল যেই অ্যানালাইসিস ভিত্তিক ক্লাসগুলো সেগুলো আমরা জুমের মাধ্যমে করতে যাচ্ছি, বলেছি টেলিগ্রাম চ্যানেলে। ওকে ফাইন, তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারোনি, যুক্ত করে দেওয়ার কথা, যদিও না দিয়ে থাকে, হয়তো যদি রিসেন্টলি ভর্তি হয়ে থাকো তাহলে হয়তো এখনো করেনি, করে ফেলবে। বাট তুমি যদি আরো আগে ভর্তি হয়ে থাকো, এখনো যুক্ত হতে পারোনি, অবশ্যই পেজে মেসেজ দিয়ে তুমি বিষয়গুলো জানাও। ওকে, আর দেখো আমাদের সিস্টেমগুলো বলে দেয়া আছে। ভর্তির সময় তোমার একটা SMS টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে। সো তোমরা যারা এখনো জয়েন হতে পারোনি, মেসেজটা একটু চেক করো সেই মেসেজটা পেয়েছো কিনা। আর তারপরেও আরো বিভিন্ন মাধ্যম আছে, যদি লিঙ্ক হারিয়ে গিয়ে থাকে, মেসেজ ডিলিট হয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, ছোট ভাই মোবাইলকে পানিতে চুবায়ে ফেলছে, এইরকম আহামরি অনেক ঝামেলা হইতে পারে। যাই হোক, কিছু একটা হলে তুমি এই নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দাও, নাম্বারটা লিখে নাও, আর তারপর সেখানে বলো যে আমি এখনো অ্যাড হতে পারিনি। সো তোমরা লিখে নিতে পারো। এই ফাঁকে তোমরা লিখার মাঝে আমরা কিছু কোশ্চেন নিয়ে ফেলি। নয়নকার অনেকবার আমাদেরকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে, ও জিজ্ঞেস করছে ভোকাবুলারি কিভাবে পড়তে হবে, আমরা এটা আলোচনা করব, তুমি একটু ওয়েট করো, আমাদের কোশ্চেন পর্ব আসুক। আবার একটু মনে করিয়ে দিও, রাকিব কোশ্চেন করেছে, 1 তারিখে ভর্তি হয়েছে, এখনো পারেনি। রাকিব তুমি এই নাম্বারে একটু যোগাযোগ করো ভাইয়া। তারপর হচ্ছে নূর বলেছে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এক্সাম দিতে পারবে বাংলা সাবজেক্টে যদি চান্স হয়, জিপিএ কম। জিপিএ তোমার যদি রিকোয়ারমেন্ট ফুল হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা দিয়ে দাও। 1 নাম্বার 2 নাম্বার কাটা যদি যায় যাক, তুমি ভালোভাবে পরীক্ষা প্রিপারেশন নাও যেন ওই নাম্বারকে তুমি তুলে ফেলতে পারো। আর হচ্ছে রূপন্তী বলেছে যে অগাস্টের মাঝে লেকচার ভিত্তিক অনলাইন ক্লাস হবে কিনা। অগাস্টের আগে হচ্ছে না, অগাস্টে যখন আমরা তোমাদের লেকচার ভিত্তিক ক্লাস শুরু করব তখন থেকে হবে। তুমি যদি অনলাইন ব্রাঞ্চে হয়ে থাকো তাহলে তোমাদের ক্লাসগুলো অনলাইনে হবে, যারা অফলাইনে তাদেরটা অফলাইনে হবে। সবকিছু অগাস্টের পর থেকে, আর অগাস্টের আগে যা এই সব কিছুই অনলাইনে হবে। সো অগাস্টের আগে অনলাইন, তারপরে অনলাইন অফলাইন দুটোই ফাইন। আর তার হচ্ছে ওকে, সো এর মাঝে তোমাদের নাম্বার লেখা শেষ হওয়ার কথা। এখন আমরা চলো একটু ভর্তি পদ্ধতিতে যাই। তোমরা অলরেডি অনেকেই ভর্তি হয়েছো, যারা আমাদের সাথে জুমে কানেক্টেড আছো। এখনো ফেসবুকের মাধ্যমে তোমরা যদি কেউ ভর্তি না হয়ে থাকো, কিংবা তোমাদের বন্ধু বান্ধবদেরকে ভর্তি করাতে চাও, সো অফলাইনে আমাদের যে কোনো শাখায় তোমরা ভর্তি হতে পারবে। অনলাইনে ভর্তি হতে চাইলে আমাদের ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারো, কিংবা যদি ওয়েবসাইট তোমাদের কাছে মেসি লাগে, বুঝতে না পারো, তাহলে এই 2টা নাম্বারের কোথাও যোগাযোগ করে তোমরা চাইলে ভর্তি হতে পারবে। আর আরেকটা বিষয় আমরা এখানে দেখতেই পাচ্ছি, লিখে দেয়া আছে যে এখন যদি তোমরা ভর্তি হও তাহলে একটা বিশেষ ছাড় তোমাদের জন্য আছে। সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, কেন ছাড়ের পরে ভর্তি হবা? আমরা তো সবাই নিজেদের ভালোটা বুঝি। সো আমিও যদি ভর্তি হতাম অবশ্যই ছাড়ের ভিতরে ভর্তি হতাম, তাই তুমিও ভর্তি হতে চাইলে ছাড়ের ভিতরেই ভর্তি হয়ে যাও। ওকে, নয়নকার বলেছে যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে আইন পেতে হলে কতর মধ্যে থাকতে হবে? নয়নকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু পাগল হয়ে আছে। তো তোমরা যারা নয়নকারের সাথে, ওর একই সাথে তোমরা কোচিং করছো, দেখো তোমার এক বন্ধু কিন্তু অলরেডি মোটামুটি ওর যেই ডেডিকেশন, এটা যদি আগামী কয়েক মাস রাখতে পারে, ও কিন্তু 1 পা অলরেডি দিয়ে ফেলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো তোমরা ওর থেকেও কিন্তু মোটিভেটেড হতে পারো। নয়নকার আইন যদি পেতে হয় তাহলে আইন মোটামুটি একটু শুরুর দিকের সাবজেক্ট। সো আইনে যদি মনে করো 100টার মতো সিট থাকে, তো তোমাকে মোটামুটি 1 থেকে 150-র ভিতরে বা 200-র ভিতরে থাকতে পারা উচিত। ওকে, রূপন্তীও বলেছে সে রাবিতে যাবে। রাবিতে আমাদের অনেকজন আছে, তো তোমরা যদি সবাই চান্স পাও, ফোকাসের মাধ্যমে তোমাদেরকে একটা গ্রুপ তৈরি করে দেওয়া হবে অথবা একটা গ্যাং তৈরি করে দেওয়া হবে। সো তোমরা রাবিতে রাজত্ব চালাবে ইনশাল্লাহ। ওকে ফাইন। নাম্বার
আশা করছি তোমাদের যাদের নেয়ার প্রয়োজন নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের প্রশ্ন বা জিজ্ঞাসা। সো আমরা অনেক কিছু দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি কি লাগবে কি কি লাগবে না, আমাদের কতটুকু প্রয়োজন, কিভাবে প্রিপারেশন নিব, এই সব কিছু। এখন কোশ্চেন অ্যান্সার সেশনে তোমাদের বিভিন্ন পড়াশোনা রিলেটেড কিভাবে কি করতে হবে না করতে হবে এরকম অনেক কিছু আছে, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। আমি শুধু একা না, আমাদের সাথে বলেছিলাম আরো একজন শিক্ষক আছেন, তিনি আমাদের সাথে একই সাথে কথাও বলবেন এবং তোমাদের কোশ্চেনগুলোর কিছু অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। সো তোমাদের কোশ্চেনগুলো আমাদের সাথে অলরেডি আমরা একটু নিয়ে আসি। আগে আমাদের সাথে যুক্ত আছেন বাংলা ইংরেজি থেকে আমরা দেখেছি, বাকি আছে কি সাধারণ জ্ঞান। সো সাধারণ জ্ঞানে কিন্তু মার্কস সবসময় বেশিই থাকে। সো এখন যিনি আসবেন তাকে একটু বেশি তার কাছে এক্সপেকটেশন থাকবে। তো আমাদের কাছে আসছেন ফোকাসের সাধারণ জ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক, তোমাদের সকলের প্রিয় শিক্ষক আমাদের মুবিন মজুমদার ভাই চলে আসেন। সো তোমরা কোশ্চেন লিখতে থাকো, এর ভিতরে মুবিন ভাই 2-4 মিনিট একটু কথা বলুক, তারপর আমরা দুইজন মিলে তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করার ট্রাই করব। ভাই আপনি শুরু করেন, আমাদের শিক্ষার্থীরা কোশ্চেন লিখুক। আচ্ছা, প্রথমত ধন্যবাদ তোমরা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমাদের এই লাইভটিতে আছো এবং আমাদের কথা শুনছো। প্রথমত একটা কথা বলে নেওয়া ভালো বা বলে নেওয়া দরকার, আমাদের অনেক অনেক স্বপ্ন আছে এবং সে স্বপ্ন পূরণের জন্য আমাদের অনেক চেষ্টাও আছে, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমাদের আল্লাহ বা আমাদের স্রষ্টা কখনোই পক্ষপাতিত্ব করেন না। অর্থাৎ যে তুমি টিকো নাই ভাই, যারা যারা এই বছর প্রথমবার ভালো একটা জায়গাতে টিকতে পারোনি বা যারা যারা এই প্রথমবারের মতো ভালো একটা জায়গাতে অবস্থান করে নিতে পারোনি, তোমরা অনেকেই মনে করো ভাই আমি তো অসুস্থ ছিলাম এই কারণে পারিনি। তাদের কাছে প্রশ্ন, ভাই তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন অসুস্থ ছিলা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন না হয় অসুস্থ ছিলা, রাবির দিন অসুস্থ ছিলা, পরবর্তীতে তুমি জাবির দিন অসুস্থ ছিলা, ধরে নিলাম তুমি জাবিতে অসুস্থ ছিলা, জগন্নাথে অসুস্থ ছিলা, ধরে নিলাম তুমি জগন্নাথে অসুস্থ, তুমি শাহজালালে অসুস্থ ছিলা, কয়টা দিন তুমি অসুস্থ ছিলা? নিজেকে জিজ্ঞেস করো। একটা বার তুমি ভাবার চেষ্টা করো, তোমার যে বন্ধুটা টিকছে ভাই, তুমি বলতে পারো ভাই পাশের জনের থেকে দেখে টিকছে, কয়বার সে পাশের জনের থেকে দেখছে। তুমি বলতে পারো ভাই আমার তো বাংলাটা একটু কম পড়ছিলাম তার কারণে হয় নাই। ভাই বাংলা পড়ার পর মনে করো তুমি ডাবিতে প্রথমবার ধাক্কা খেয়েছো, এরপর রাবির পরীক্ষা প্রায় 1 মাস পরে হয়েছে, এরপর গুচ্ছের পরীক্ষা প্রায় 2 মাস পরে হয়েছে, তাহলে তুমি টিকো নাই কেন ভাই? উত্তরটা খুব সহজ ভাই, উত্তরটা খুব সহজ। উত্তরটা হচ্ছে ভাই তোমরা যারা টিকো নাই তাদের কোথাও না কোথাও বড় একটা দুর্বলতা ছিল, এবং সেই দুর্বলতার নাম হচ্ছে ভাই তুমি ভালো করে পড়ো নাই ভাই। এই ফোকাসে তোমরা যারা আগের বার ক্লাস করেছিলে, চমৎকার সব লেকচার শিট দেওয়া হয়েছিল, অসাধারণ সব প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছিল, শিক্ষকরা চমৎকার করে করে পড়ালেখা করিয়েছিলেন, কিন্তু তুমি হয়তো ঠিকভাবে পড়ো নাই ভাই। তার কারণে এইখানে এই যে আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই চমৎকার করে বলেছেন, আমাদের দুজন শিক্ষক চমৎকার করে বলেছেন, আমাদের প্রিয় তাহমিদ ভাই অসাধারণভাবে বলেছেন, সব কথার বিপরীতে একটা কথা সত্য, তুমি পড়বা কিনা। বিশ্ববিদ্যালয়গুলো খুব চমৎকার, প্রশ্নপত্রগুলা তার চেয়েও বেশি চমৎকার, আর উত্তরগুলা প্রচন্ড ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্কর উত্তরগুলা তুমি শিখবা কিনা। তোমার জন্য এখানে আমরা সবকিছু সাজিয়ে বসে থাকবো, তুমি সেই জায়গাটাতে অর্জন করে নেওয়ার জন্য কষ্টটা করবে কিনা। তুমি যদি মনে করো ভাই তুমি সে কষ্টটা করবা, তাহলে দ্রুততার সাথে, একটু কষ্ট করে দ্রুততার সাথে ভর্তি হও, এবং ভর্তি হয়ে আর মাত্র 5 দিন পর, একদম সহজ কথাবার্তা বলছে, আর মাত্র 5 দিন পর ক্লাসগুলো শুরু হবে, ক্লাসগুলো শুরু করো। এমনকি তুমি যদি ভাই মনে করো যে ভাই আমি 2 দিন পরে ভর্তি হব, আমি 3 দিন পরে ভর্তি হব, আমি 1 সপ্তাহ পরে ক্লাস শুরু করি, কি হয়েছে ভাই 1 সপ্তাহে কি এমন পিছিয়ে যাব? একটা ক্লাসে ভাই, একটা ক্লাসে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস হবে, অনেকগুলো বিষয় আলোচনা হয়ে যায়, এবং সে অনেকগুলো বিষয় আলোচনা থেকেই 2-3টা প্রশ্ন থাকে। এর পাশাপাশি আরেকজন শিক্ষার্থী আমাদেরকে একটা প্রশ্ন করেছিল যে ভাই আগের শীট তো আছে, আগের সবকিছু তো পড়ছি ভাই, তাহলে আগের বার তো তুমি সবই পড়ছিলা, তাহলে আগের বার হয় নাই কেন ভাই? সহজ কথা, নিজেরে জিজ্ঞেস করো আগের বার হয় নাই কেন। এবছর নতুন অনেক কিছু আসতেছে, বিশেষত একদম আমি স্পষ্ট করে বলি, আমাদের সাধারণ জ্ঞানে তুমি একটা বার চিন্তা করো, গতবারের বাংলাদেশ, মানে গতবার এই যে বছর ভর্তি পরীক্ষা যেটা চলে গেছে, আর এই বছর যে ভর্তি পরীক্ষাটা আসতেছে, দুইটা বাংলাদেশ কি এক? আগের বারের ভর্তি পরীক্ষাতে অনেকগুলো বিষয় সাধারণ জ্ঞানে সাম্প্রতিক যে তথ্যগুলো ছিল, আমাদের নয়নকার ভাই সে কিন্তু বলে ফেলেছে আগামীবারের যে পরীক্ষাটা আসতেছে সেখানে সাধারণ জ্ঞানে অনেকগুলো বিষয় পরিবর্তন হবে। তুমি বলতে পারো ভাই কি পরিবর্তন হয়েছে? তুমি চিন্তা করে দেখো, যেই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলতেছি এই মুহূর্তে ইরানে আবার অ্যাটাক করেছে ইসরায়েল,
ইসরায়েল আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র কিন্তু ইতিমধ্যেই ইসরায়েলের কিছু শহর হাইফাতে আঘাত করেছে। পরীক্ষাতে আসতে পারে হাইফা শহরটা সম্পর্কে, তুমি জানো এটা সম্পর্কে? গত এক সপ্তাহ আগে ওই হাইফা শহরটা, বিশ্বাস করে হাইফা শহরটা গুরুত্বপূর্ণ ছিল না, এখন হাইফা শহরটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তোমাকে যদি আমি প্রশ্ন করি, ইরানের কয়েকটা পারমাণবিক যে স্থাপনা, সে পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল অ্যাটাক করেছে, কমেন্ট বক্সে জানাও তো তুমি কয়টা পারমাণবিক স্থাপনার স্থলের নাম মুখস্থ করেছো? তুমি তো সেকেন্ড টাইম পরীক্ষা দিবা ভাই, দিবা না? তুমি কয়টা পারমাণবিক স্থাপনার নাম মুখস্থ করছো? এরপর তোমার যদি আমি প্রশ্ন করি ভাই 13 তারিখ, এই যে আজকে জুনের 20 তারিখ আমরা ক্লাস করতেছি, জুনের 13 তারিখ, এই জুনের 13 তারিখে ইসরায়েল ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছে। কতজনের নাম তুমি জানো? তাদের মধ্যে কতজনের নাম তুমি জানো? এবং তুমি নিশ্চিত থাকো ভাই, অল্প কিছুদিন পর আমাদের যখন আবার নতুন করে সেশন শুরু হবে বা তোমাদের ক্লাস শুরু হবে, এগুলো পড়তে হবে ভাই। এগুলো না পড়লে তোমাকে হবে না, এগুলো নতুন করে তোমাকে আবার প্রতি মুহূর্তে তোমাকে আপডেট হতে হবে। এরপর তোমরা প্রত্যেকে চিন্তা করে দেখো, গতবার তোমরা যারা ক্লাস করেছো, একটাবার তুমি চিন্তা করে দেখো, গতবার আমাদের যে নতুন করে জুলাই বিপ্লবের পর আমরা দেখতে পেয়েছি, জুলাই বিপ্লবের পর অনেকগুলো সংস্কার কমিটি বা অনেকগুলো সংস্কার কমিশন তৈরি হয়েছিল। সংবিধান সংস্কার কমিশন তৈরি হয়েছে, আমাদের নারী বিষয়ক সংস্কার কমিশন তৈরি হয়েছে, সংবাদপত্র নিয়ে সংস্কার, পুলিশ নিয়ে সংস্কার। প্রত্যেকটা কমিশন রিপোর্ট প্রদান করেছে। সেই রিপোর্ট যে প্রদান করেছে সেগুলোর মধ্যে কতটি করে তারা প্রস্তাবনা দিয়েছে, কতজন মুখস্থ করেছে? এটা গত বছরের আমরা যারা এই বছর যেটা চলে গেছে সেশন, সেই সেশন আমরা এগুলো পড়েই নাই, বাট এই সেশনে এগুলো তোমাকে পড়তে হবে। তোমাকে জানতে হবে আমাদের যে ইউক্রেন সংকট, সেটার বর্তমানে কি অবস্থা। তোমাকে জানতে হবে বিশ্বের সবচেয়ে বড় যে গ্যাস ক্ষেত্রটা আছে, যেটা ইরানের দখলে ছিল বা ইরানের মালিকানাধীন ছিল, সেটাতে ইতিমধ্যেই ইসরায়েল আঘাত করেছে এবং সেটাতে বর্তমানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তোমরা কতজন জানো ভাই ওই গ্যাস ক্ষেত্রটার নামটা কি? বিশ্বের সবচেয়ে, আমার প্রশ্ন খুব সহজ, বিশ্বের সবচেয়ে বড় ইরানের মালিকানাধীন গ্যাস ক্ষেত্রের নাম কি? প্রশ্ন। সুতরাং একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছিল, ভাই এগুলো কিভাবে পড়বো, বা এগুলো পড়ার জন্য দ্রুততার সাথে আমাদের এই কোর্সটাতে তোমরা জয়েন করো এবং পড়াটা স্টার্ট করো। তুমি গত বছর আমি নিশ্চয়তা দিয়ে বলছি, কোথাও না কোথাও তোমার পড়ার যে ল্যাকিংসটা ছিল, সেই ল্যাকিংসটা, সেই অভাবটা এই বছর দূর করতে হবে। এই বছর যদি দূর না করতে পারো ভাই, তাহলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট হবে না। তোমরা অনেকে বলতে পারো ভাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট দিয়ে কি হয়, সিট দিয়ে কি হয়? আমি নিজে আমার অনেক ছাত্রীকে চিনি, যেই সব ছাত্রীরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারার কারণে তার জীবনের পড়ালেখা ওইখানে শেষ। সে আর পড়ালেখা করবে না, সে আর কোনো যেহেতু পাবলিকে হয় নাই, তার মা বাবার ওই টাকাটা নাই যে একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবে। নিজের শহর ছেড়ে দূরের কোন একটা জায়গাতে যাবে। তার বাড়ি হতে ছিল বরিশালে, তার স্বপ্ন ছিল সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়বে, হয় নাই, সে আর পড়ালেখা করবে না, সে এখন বিয়ে শাদী করে সংসার করবে। আমি এমন অনেক ভাইকে চিনি, ছোট ছোট অনেক ভাইকে চিনি, তারা বলতেছে ভাই সৌদি আরব চলে আসছি। বিশ্বাস করো, আমার শিক্ষার্থী সে সৌদি আরব চলে গেছে, সে আর পড়ালেখা করবে না। সে বলতেছে ভাই কোথাও টিকি নেই, আব্বা মা বলছে আর দরকার নেই। সো তুমি চিন্তা করে দেখো ভাই, তুমি কি এই জীবনটা যাপন করতে চাও, নাকি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? অনেক কিছু পরিবর্তন হচ্ছে, নতুন নতুন অনেক কিছু আসতেছে, আর সেই নতুন নতুন অনেক কিছুকে তোমাকে জানা লাগবে, এবং জানার জন্য, টেকার জন্য কঠিন একটা পরিশ্রম দরকার। এই কঠিন পরিশ্রমের এই যাত্রায় আমাদের সঙ্গী হবে তোমরা। এইবার আমরা একটু প্রশ্নপত্রে যাব। আমাদের তৌহিদুল ভাই একটা প্রশ্ন করেছেন, শুধু সাম্প্রতিক শীট দেওয়া হবে কিনা? ভাই শুধু সাম্প্রতিক শীট না, প্রতি মাসে সাম্প্রতিক শীট। শুধু সাম্প্রতিক শীট না, প্রতি মাসে শীট। অর্থাৎ প্রত্যেকটা মাসে যা কিছু ঘটবে, মাসের যা কিছু ঘটতেছে, মনে করো এখন জুন মাসে যা কিছু ঘটবে, জুলাই মাসের 10-11 তারিখের মধ্যে একটা চমৎকার পিডিএফ ফাইল করে তোমাকে সেটা পাঠিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে যখন একদম শেষের দিকে তোমরা চলে আসবা, এই 3-4 মাসের সকল তথ্যকে একসাথে সন্নিবেশিত করে তোমাকে একদম প্রিন্টের আকারের শীট তৈরি করে সেটা তোমার ঠিকানায়, যদি তুমি অনলাইনে হও তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে, আর যদি তুমি অফলাইনে হও তোমার ক্লাসে সরাসরি সরবরাহ করবে। আশা করি উত্তরটা পেয়ে গেছো এই পর্যায়ে। আচ্ছা, তো মবিন ভাই বেশ সুন্দরভাবে বলেছেন। এবং ভাই আসলে যেটা হয়েছে, আমরা হয়তো এতক্ষণ যারা কথা বলেছি, আমরা তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, মোটিভেট করার চেষ্টা করেছি, কিন্তু মবিন ভাই আসলে শেষ মুহূর্তে এসে হাড়ি ভেঙে দিয়েছেন, একদম সত্য কথাগুলো বলে তোমাদের ইমোশনাল পয়েন্টগুলোতে আঘাত করেছেন। আমি বলেছিলাম যে ভাই
ওদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো চ্যাট বক্সে ওরা পাঠাবে, বাট আপনি যখন ধমকাধমকি শুরু করে দিলেন কাইন্ড অফ, তারপর থেকে আসলে আর কেউ কোনো কোশ্চেন পাঠায় নাই। তো এখন তোমরা ভাইয়ের কথা, যেই কথাগুলো বলেছেন, তোমাদেরকে ভালোবাসেন, তোমাদের মঙ্গল চান বলেই তোমাদেরকে এই কথাগুলো বলেছেন। সো আশা করি কথাগুলোকে তোমরা আগুন হিসেবে বা জ্বালানি হিসেবে নিজেদের ব্যবহার করে আগামী কয়েক মাস পড়াশোনা করবে। এখন তোমাদের কোশ্চেনগুলো যাদের আছে দ্রুত আমাদের এই কোশ্চেনগুলো পাঠিয়ে দাও। আমরা হয়তো 2-3টা ডিরেক্ট কোশ্চেনও নিতে পারি আমাদের জুমে যারা আমাদের সাথে কানেক্টেড আছে। সো তোমরা যদি সরাসরি কেউ কোশ্চেন করতে চাও, তোমরা হ্যান্ড রেজ করতে পারো, আমরা তোমাদের থেকে কোশ্চেন নিব। আর বাকিরা তোমরা আমাদেরকে চ্যাট বক্সে কোশ্চেন পাঠাও, আমরা তোমাদের কোশ্চেনের অপেক্ষায় আছি এবং এর মাঝেই আমরা আমাদের আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করতে যাব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সাদিয়া সাবরিন আপু উনি চমৎকার একটা প্রশ্ন করে ফেলেছেন, 25 তারিখে শীট দেওয়া হবে কিনা এই ব্যাপারে। আচ্ছা, সো শীটগুলো আমাদের কয় তারিখে দেয়া হবে সেগুলো আসলে অফিস থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে। যেমন আরেকটা বিষয় হচ্ছে, শীট তো সবগুলো একসাথে পাঠিয়ে দেওয়া হবে না। সো তুমি যদি অফলাইনে ভর্তি হয়ে থাকো ব্রাঞ্চ থেকে রেগুলার শীট পাবে, আর যদি অনলাইনে হয়ে থাকো তাহলে রেগুলার ইন্টারভালে হয়তো 3টা-4টা করে তোমাকে একসাথে কুরিয়ার করে পাঠানো হবে। সো এখন যেমন আমাদের হয়তো অ্যানালাইসিস ক্লাসগুলো হচ্ছে, সো এটার যদি রিলেভেন্ট ম্যাটেরিয়াল প্রয়োজন হয় সেগুলো এখন পাঠানো হবে। মেইন ক্লাস শুরু হওয়ার পর মেইন শীটগুলো পাঠানো হবে। সো এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, এটা আমাদের অফিসিয়ালরা দেখবে। আর এই ব্যাপারে কিন্তু আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের আলামিন যেটা বলেছে, প্রথমে কিছু অনলাইনে ক্লাস হবে। এই অনলাইনে ক্লাসগুলোতে স্যারেরা যা কিছু লিখবেন, এই যে পিছনে দেখতে পাচ্ছ স্মার্ট বোর্ড, সেখানে স্যারেরা প্রতিটা প্রশ্ন দাগিয়ে দাগিয়ে স্যারেরা পড়ান, প্রতিটা প্রশ্নের তারা চমৎকার করে ব্যাখ্যা দেন এবং এই ব্যাখ্যাগুলো স্যারেরা কিন্তু লিখেন। সো এই পিডিএফ ফাইলগুলো তোমাদের প্রতিটা ক্লাস শেষ করার পরপরই তোমরা কিন্তু তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা থাকবে বা টেলিগ্রাম চ্যানেলটা থাকবে সেখানে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যেই শীটগুলো রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য সেগুলো তো তোমরা পাচ্ছই, পাশাপাশি এগুলো কিন্তু ভাই ক্লাস শেষ হওয়ার পরপরই তোমরা তোমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে বা গ্রুপ আছে সেটাতে পেয়ে যাবা। এরপর আচ্ছা, আমাদের নয়নকার একটা কোশ্চেন করেছে ফেসবুকে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কি কি লাগবে সেগুলো বলেছি। খুলনাতে রিটেন আমাদেরকে অ্যান্সার করতে হবে, রিটেন আছে। আচ্ছা, আমাদের এই জায়গাতে দেখতে পাচ্ছি সাদিয়া একটা ছোট কোশ্চেন করেছে, ক্লাসের রেকর্ড থাকবে কিনা। হ্যাঁ, ক্লাসের রেকর্ডগুলো থাকবে এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে যুক্ত আছো সেখানে এগুলো পেয়ে যাবে। তার আগে আমাদেরকে জাসফি ইসলাম একটা কোশ্চেন করেছিল, প্রতিদিনের সাম্প্রতিক কিভাবে সংরক্ষণ করে নিয়মিত পড়তে পারি, এটা আপনার বিষয়। আচ্ছা, প্রতিদিনের সাম্প্রতিকের জন্য তোমরা যে কাজটা করতে পারো, বলা যেতে পারে তোমাদের কাছে কিন্তু সহজ করে দেওয়ার জন্য আমাদের ফোকাসে যে সকল শিক্ষকরা আছেন তাদের একটা খুবই পছন্দের বা প্রিয় একটা পাবলিকেশন আছে, এটা হচ্ছে প্যানাসিয়া পাবলিকেশন। তোমরা যদি ভাইয়েরা বা বোনেরা যারা আছো একটু কষ্ট করে তোমাদের ফেসবুকে সার্চ বারে গিয়ে প্যানাসিয়া পাবলিকেশন লেখা সার্চ করো, তাহলে দেখবে চমৎকার একটা কিন্তু পেজ চলে আসতেছে। এই প্যানাসিয়া পাবলিকেশন যে কাজটা করে, তারা প্রতিদিন যা কিছু ঘটে, মনে করো হচ্ছে ভাই বর্তমানে ইরানের যে আক্রমণ হচ্ছে বা যুদ্ধটা পরিস্থিতি আছে, কিংবা মনে করো হচ্ছে আমাদের যে বাংলাদেশে যা কিছু ঘটতেছে, প্রতিদিন যা কিছু ঘটে তারা চমৎকার করে ফটো কার্ডের মতো তৈরি করে ফেসবুকে রাতের বেলা 7টা-8টা দিয়ে কিন্তু তারা এটা পোস্ট করে ফেলে। তো তোমরা যদি একটু কষ্ট করে প্যানাসিয়ার পেজটাতে একটু লাইক দিয়ে রাখো, তাহলে প্রতিদিনের ওই সাম্প্রতিক তথ্যগুলো তাদের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ। এটাই তুমি একটা খাতার মধ্যে চমৎকার করে লিখে রাখতে পারো। এর পাশাপাশি তোমরা যদি পেজটা ফলো করো, ওখানে প্রতি মাসেই 3-4টা করে সাধারণ জ্ঞানের ক্লাস হয়। মূলত কিছু ক্লাস থাকে সেখানে সাধারণ জ্ঞানের, যেগুলোতে স্যারেরা আগের যে বিষয়গুলো, মনে করো মুক্তিযুদ্ধ, বাংলাদেশের নদী, ভূপ্রকৃতি, কিংবা মনে করো বিশ্ব ঐতিহ্য, এগুলো নিয়ে আলাপ করে। আর আরেকটা ক্লাস থাকে ওই মাসের সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করে। তো তুমি প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো নোট করছো, আর এরপর প্রতি মাসে কি হচ্ছে সেটাও জেনে ফেলছো। অর্থাৎ ফোকাসের এই ক্লাসগুলোর পাশাপাশি তুমি যদি প্রতিদিন একটু করে প্যানাসিয়ার ওই পেজটা দেখো, তাহলেই তুমি এই তথ্যগুলো সবগুলো জেনে যাবে একদম। আচ্ছা, আমাদেরকে তৌহিদুল ইসলাম কোশ্চেন করেছে যে সে ম্যাটেরিয়ালস ছাড়া ভর্তি হয়েছে অনলাইনে। সো তুমি যদি ম্যাটেরিয়ালস ছাড়া যেহেতু ভর্তি হয়েছে, তোমার কাছে তো আসলে ম্যাটেরিয়ালস যাবে না, বাট তুমি যে পিডিএফ গুলো আছে আমাদের সাম্প্রতিকের সেগুলো অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে উম্মে হানি মৌমিতা জিজ্ঞেস করেছে যে ভোকাবুলারির জন্য কোন বই পড়তে হবে আর কি পড়তে হবে। এটা ভালো হতো
যদি আমাদের ইংরেজি শিক্ষক যখন ছিলেন তখন যদি কোশ্চেনটা করা যেত, বাট আমাদের একটা ওভারঅল জায়গা থেকে বলছি। প্রথম কথা হচ্ছে তোমাকে টেক্সট বইয়ের ভোকাবুলারিগুলো শেষ করতে হবে, বাংলা টেক্সট বই। তারপর যে কাজটা করতে পারো, সহায়ক বই হিসেবে আমাদের ভোকাবুলারি প্যানাসিয়া আছে, তো সেটা সাথে রাখতে পারো, কিংবা আরো বেশ কিছু ভালো ভালো ভোকাবুলারি বই আছে, যেমন সাইফোর্স কিছু প্রকাশ করে, তারপর ওয়ার্ড স্মার্ট আছে, লেভেল অনুযায়ী বিভিন্ন বই আছে, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। অথবা যদি একটু কষ্ট করতে চাও, একটা একটা ওয়ার্ড মুখস্থ না করে পড়ার মাঝ দিয়ে মুখস্থ করে আসতে চাও, তাহলে দুই একটা ভালো ইংরেজি বই নিতে পারো, ফিকশন বা নন ফিকশন, কিংবা একটা ইংরেজি পেপার নিয়ে সেইখানের ওয়ার্ডগুলো তুমি একসাথে লিখে লিখে মুখস্থ করলে, পড়ে যাওয়ার চেষ্টা করলে, এটা তোমার ইংরেজি রিডিং স্কিলকে যেমন ডেভেলপ করবে, একই সাথে ভোকাবুলারি, প্রচুর ভোকাবুলারি তুমি শিখতে পারবে। আর ওই এক গাদা ভোকাবুলারি মুখস্থ করার থেকে মনে হয় পড়ে পড়ে যদি ভোকাবুলারি নিয়ে আসতে পারো সেটা ভালো হয়। আর তোমার হাতে কিন্তু সেই সময়টা আছে। তবে এই ক্ষেত্রে আমার একটা কথা আছে, অবশ্যই ভাই, কেউ যদি মানে আমার মতো ফাঁকিবাজ হন, তাদের জন্য কিন্তু একটা চমৎকার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমাদের ফোকাসের ইংরেজি যে শিটগুলো আছে, প্রত্যেকটা শিটের শেষে আমরা দেখতে পাই বেশ কিছু মানে 1-2 পৃষ্ঠা করে কিন্তু ভোকাবুলারি দেয়া থাকে। অর্থাৎ প্রত্যেকটা লেকচার শিটে যে সকল শব্দগুলো আলোচনা করা হয়েছে, আমি যদিও ইংরেজির শিক্ষক না, কিন্তু ইংরেজির শিটের এই চমৎকার ব্যাপারটা দেখেছি। আগস্টের মাঝামাঝি থেকে যখন তোমাদের ভাই রেগুলার ক্লাস শুরু হবে, প্রত্যেকটা লেকচার শিটেই তুমি কিছু কিছু করে ভোকাবুলারি পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি মোটামোটা এইসব যেসব বইয়ের নাম আমাদের ভাই বললো, আলামিন ভাই, ওগুলো যদি নাও কেনো, ফোকাসের শিট থেকে তুমি চমৎকার করে প্রত্যেকটা লেকচার শিট শেষেই এগুলো কিন্তু তুমি পড়ে ফেলতে পারবে। তাহলে তুমি ওখান থেকেও অনেক কিছু জেনে যেতে পারো। আচ্ছা, আমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছে উম্মে মাহিয়া কামাল, তার হয়তো কিছু কোশ্চেন আসছে, আমরা তাকে আনমিউট করার জন্য অনুরোধ করছি। আর এর ফাঁকে আরেকটা কোশ্চেন দিচ্ছে, আমাদের তানসির প্রধান একটা কোশ্চেন করেছে যে সে ফার্স্ট টাইমে কোচিং করেনি, শুধু কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল, সেকেন্ড টাইম ব্যাচ থেকে ফার্স্ট টাইমের মধ্যে কি নতুন করে সব বুঝতে পারবে কিনা। দেখো, আমাদের যেই কোর্সটা হতে যাচ্ছে সেটা ধরেই নেওয়া হচ্ছে যে তুমি হয়তো কিছু পড়াশোনা করোনি, যদিও আমাদের স্যাররা বলেছেন তোমাদেরকে এখন অনেক জানা দরকার, শিক্ষকদের থেকে বেশি জানা দরকার, যেটা অবশ্যই, বাট তারা এমন ভাবে পড়াবেন যে তোমাদেরকে একদম গ্রাউন্ড জিরো থেকে শুরু করবেন। সো তুমি একদম সব বিষয়গুলোই খুঁটিনাটি ইনশাল্লাহ জানতে পারবে। আচ্ছা, আমরা উম্মে মাহিয়া কামালকে আনমিউট করা হয়েছে, তুমি একটু কথা বলার চেষ্টা করো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহিয়া। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি, একবার তো সব শেষই, একবার এক্সাম দেয়া। স্যার, এখন একটু প্রশ্ন ছিল স্যার, এই যে আমি জাহাঙ্গীরনগর আমার টার্গেট, কিন্তু জাহাঙ্গীরনগর এই ইউনিটি কি আমার ইংলিশে দিয়ে আছে, এখন কি আমি এক্সাম দিতে পারবো না? আচ্ছা, তোমার ওভারঅল জিপিএ কত আছে? এসএসসি 4.28, এইচএসসি 4.50। আচ্ছা, সো আমাদের রিকোয়ারমেন্টে যেটা তুমি অলরেডি দেখেছো যে আমাদের 3.5 করে দরকার ছিল, সো সেটা যেহেতু তোমার আছে, এক্সট্রা কোনো রিকোয়ারমেন্টস আমরা এখনো পাইনি। সো যদি নতুন কোনো রিকোয়ারমেন্ট যুক্ত না হয় যে ইংরেজিতে অবশ্যই এ লাগবে বা এ প্লাস লাগবে বা অন্য কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে 3.5 এর উপরে যদি থাকে অবশ্যই তুমি পরীক্ষা দিতে পারবে। এটা প্রতিবার হচ্ছে মানে ভর্তি পরীক্ষার আগে আগে নতুন করে একটা সার্কুলার প্রকাশিত হয়, এবং এই সার্কুলারে বেশ কিছু পরিবর্তন থাকে। তো এই বছর তুমি যেহেতু পরীক্ষা দিচ্ছ, মানে একটা পরীক্ষাতে দিয়ে ফেলেছে এই বছরেরটা, আগামী সেশনে যখন দিবা তখন দেখা যাবে আপু একটা সার্কুলার প্রকাশিত হবে। সেই সার্কুলারে নির্দিষ্ট এই ক্রাইটেরিয়ার এটা তো ফিল আপ করে ফেলেছে অলরেডি, তো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু যদি তারা ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেয় তখন তুমি জানতে পারবে। ঠিক আছে, এখন সুনির্দিষ্ট করে ব্যাপারটা বলা সম্ভব হয় না। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল। জি জি, আমার আমি আগে ফোকাসের স্টুডেন্ট ছিলাম, আগে পেনাসিকা বা ফোকাসের লেকচারশিট সবগুলো আছে, এখন কি আমি আগে সব? আচ্ছা, বোধহয় নেটের একটু সমস্যা হচ্ছে, বাট আমি তোমার প্রশ্নটা বুঝতে, আচ্ছা আচ্ছা, আমি তোমার প্রশ্নটা বুঝতে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। তুমি জানতে চাচ্ছ যে ভাই লেকচার শিটগুলো তো আছে, আগেরগুলো পড়লেই হবে কিনা। ব্যাপারটা যেটা হচ্ছে আপু, দেখো তুমি তো ভর্তি হচ্ছ, নতুন করে সেকেন্ড টাইমের জন্য ভর্তি হচ্ছ, এবং আমি যে ব্যাপারটা জানি সেকেন্ড টাইমের এই ম্যাটেরিয়ালসের জন্য যে টাকাটা, সেটা খুব যে বড় কোনো একটা অঙ্কের টাকা তা কিন্তু না। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে এইটাই লাস্ট চান্স, আর কোনো চান্স নাই। ঠিক আছে, সুতরাং
অল্প কিছু টাকার জন্য ঝুঁকিটা না নিয়ে তুমি ম্যাটেরিয়ালস সহই ভর্তি হওয়া উচিত এবং ম্যাটেরিয়ালসগুলো নেওয়া উচিত। ঠিক আছে, কারণটা হচ্ছে ভাই সাধারণ জ্ঞানের জায়গাটাতে বড় একটা পরিবর্তন আসে। বিশেষত তুমি বুঝতেই পারতেছো সরকার পরিবর্তন হওয়ার কারণে আগের সরকার দেখা যেত সবসময় দেখতে, তোমরা নিজেরা এটা জানো, তারা উন্নয়নের বিষয়গুলো মানে সরকার অনেক উন্নয়নের যে প্রজেক্টগুলো সেগুলোতে গুরুত্ব দিত। এখানে বড় একটা পরিবর্তন আসতেছে লেকচার শিটে। এরপর আন্তর্জাতিক রাজনীতিতে বড় একটা পরিবর্তন এসছে। এছাড়াও বলা যেতে পারে আমাদের মৌলিক বিষয়গুলো মোটামুটি এক থাকে, কিন্তু সেগুলো তো প্রশ্নপত্রের আলোকে এই বছর যেরকম দেখেছো গুচ্ছতে মৌলিক অনেক কম আসছে, সুতরাং মৌলিকটাকে কম পড়বো না বেশি পড়বো সেটার আলোকে সাধারণ জ্ঞানে বড় একটা পরিবর্তন আসছে। এর পাশাপাশি এই সেকেন্ড টাইমের কোর্সগুলোতে কিন্তু তোমরা কিন্তু আলাদা করে, তোমরা অনেকেই আছো যারা অর্থনীতির শীট পাওনি, গত বছর তুমি অর্থনীতির শীট পাওনি, মনে করে দেখো। অনেকেই আছো আইসিটি শীট পাওনি, কারণ তোমরা তো ক্ষয় ইউনিটের জন্য ক্লাস করেছিলে। সেকেন্ড টাইমের জন্য তুমি আলাদা করে যে অর্থনীতির শীট আছে, আইসিটির শীট আছে, গণিতের শীট আছে, সেগুলো পাওনি। সুতরাং তুমি যদি এখন ম্যাটেরিয়াল সহ ভর্তি হও তাহলে এই জিনিসগুলোও পাবে, অর্থাৎ পরিবর্তিত সাধারণ জ্ঞান এবং একই সাথে এই জিনিসগুলো। সুতরাং এই কারণে ম্যাটেরিয়াল সহ ভর্তি হওয়াটাই অনেক বেশি ভালো। আচ্ছা, আমাদের সাথে আরেকজন কথা বলতে চাচ্ছে, আমরা লাস্টলি তার কথাটা নিচ্ছি। রূপন্তী আছে, সে খুব সম্ভবত আমাদের অনলাইন ব্রাঞ্চের স্টুডেন্ট। রূপন্তী, তোমাকে আনমিউট করা হয়েছে, তুমি একটু আনমিউট করার ট্রাই করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রূপন্তী বল। ভাইয়া আসলে প্রশ্নটা ছিল, আমি রাবিকে বেশি ফোকাস করতে চাচ্ছি। ওকে, তো ওইটা সেকেন্ড টাইম হিসেবে কাট মার্কটা যদি একটু আমাকে আরেকটু ভালোভাবে বুঝাই দিতেন আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে, রূপন্তীর কোশ্চেনটা আমরা বুঝেছি। দেখো, এখন প্রথমত বিষয় যেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে তো বলে দেওয়া হয় না যে এই মার্কসের বেশি পেলে তুমি চান্স পাবে, হয়তো একটা পাস মার্ক বলা হয়। তো সেদিক থেকে কাট মার্কের যে বিষয়টা, এটা আমরা অনেকটা আনঅফিশিয়ালি ডিটারমাইন করি যে কোনটা কাট মার্ক হতে পারে। সো এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। ভাই, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আচ্ছা, এই ব্যাপারটা যেটা হচ্ছে আপু, মানে ব্যাপারটা যেটা হয় কাটমার্ক একদমই স্পেসিফিকলি বলা পসিবল না। ব্যাপারটা যেটা হচ্ছে প্রশ্নপত্র যখন কঠিন হয়, মনে করো তুমি মাথার মধ্যে চিন্তা আছে যে ভাই 100 মার্কের আমি পরীক্ষা দিব বা 80 মার্কের পরীক্ষা দিব, আমি যদি 70-এর উপরে পাই তাহলে আমি চান্স পাবো। কেউ একজন আমরা বলে দিচ্ছে যে 70 হচ্ছে কাটমার্ক, 70-এর উপরে হলে আমি চান্স পাবো। এখন তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলা প্রশ্নপত্র আকাশ পাতাল কঠিন, ওই প্রশ্নপত্রে দেখা গেছে তুমি 60-এর উপরে হলেই চান্স পেয়ে যাবো। ব্যাপারটা বুঝতে পারতেছো? সুতরাং ওইটা প্রশ্নপত্রের উপরে নির্ভর করে, ওটা ওই বছর কেমন প্রশ্ন হচ্ছে। এছাড়া আরো একটা ব্যাপার আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিফটে পরীক্ষা হয়, তোমার শিফটে প্রশ্নপত্রটা কেমন হচ্ছে সেটার উপরও কিন্তু নির্ভর করে। ঠিক আছে, সুতরাং অনেকগুলো বিষয় মিলিয়ে নির্ভর করে। আর সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দেয় তাদের জন্য আলাদা করে কোনো মার্ক কাটা হয় কিনা, এই ব্যাপারটা একটা ব্যাপার আছে, কাটা হয় কিনা এই ব্যাপারগুলো, মানে মনে করো আমি যদি সেকেন্ড টাইমার হই আমি যত পাবো তার মধ্যে 4 মার্ক 5 মার্ক কেটে ফেলবে কিনা, এমনও কিছু ব্যাপার আছে। এমন ব্যাপারগুলো সার্কুলার দেওয়ার পরেই আমরা পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারি। ঠিক আছে, এখন আগে ভাগে বলা সম্ভব হয় না এই ক্ষেত্রে। হ্যাঁ, ধন্যবাদ। আর যেটা করা উচিত আপু, মানে মন মানসিকতাটা এইটা প্রস্তুত করা উচিত যেন তুমি হাইয়েস্ট মার্কটা পাও, সবচেয়ে ভালো মার্কটা যেন তুমি অর্জন করতে পারো। ঠিক আছে, এই কারণে আকাশ পাতাল যতটুকু সম্ভব ভালো করে পড়া উচিত। আচ্ছা, সো এর ভিতর দিয়ে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেনগুলো শেষ হয়ে এসেছে। ফেসবুক এবং চ্যাট বক্সে যে কোশ্চেন ছিল আমরা রিপ্লাই করার ট্রাই করেছি, তোমাদের থেকেও কোশ্চেন নিয়েছি। সো আমাদের মুবিন ভাইকে আমরা যে জন্য নিয়ে এসেছিলাম, ভাইয়ের কাজটা আমাদের অনেকটাই শেষ হয়েছে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আর তোমাদের সাথে ভাইয়ার সামনে আরো কথা হবে, আমরা সেটা তো তোমরা দেখতেই পাবে, ভাইয়ার থেকে অনেক কথা শুনতে পাবে। তো আমরা প্রায় শেষে চলে এসেছি। এই মুহূর্তে তাহমিদ আমাদের সাথে যোগ দিবে। তোমাদের আর দু একটা যদি কোশ্চেন থাকে তো আমরা শেষ করতে যাচ্ছি, এবং এর ভিতর দিয়ে আমরা আমাদের কথা শেষ করব। আমাদেরকে তৌহিদ কোশ্চেন করেছিল যে আচ্ছা, তোমরা অনেকে ম্যাটেরিয়াল সহ ছাড়া
অনেক ভর্তি হয়েছে, এখন হয়তো মাইন্ড চেঞ্জ করতে চাচ্ছ, তোমরা এটা পেজে যোগাযোগ করো, তারা তোমাকে হেল্প করবে। হ্যাঁ, শীট সংক্রান্ত যে কোনো বিষয়, বই সংক্রান্ত বিষয়গুলো পেজে যোগাযোগ করো, নাম্বারে যোগাযোগ করো, আর ক্লিয়ার ইনফরমেশন পাবে। হ্যাঁ, তারা তোমাকে একদম ডিটেলে বলতে পারবে, আর তুমি যেহেতু যোগাযোগ করেছো সরাসরি একটা কানেকশন থাকবে ওই জায়গায়। ওকে ফাইন। মাহিয়া বলেছে যে এখন বাসায় আছে, তোমার কি আগের শীট পড়া উচিত কিনা। দেখো, সাধারণ জ্ঞানের বিষয়গুলো হয়তো চেঞ্জ হয়েছে, বাট বাংলা ইংরেজি তো অলমোস্ট সেম আছে, সেগুলো তুমি এখন পড়ে কিন্তু এগিয়ে রাখতে পারো। মামুনের ক্ষেত্রেও একই কথা, তোমাদের যাদের পুরাতন শীট আছে তোমরা পড়ে এগিয়ে রাখতে পারো। সাদিয়া জান্নাত বলেছে যে ক্লাস টাইম চেঞ্জ করা পসিবল কিনা। ক্লাস টাইম চেঞ্জ বলতে সাধারণত সন্ধ্যার দিকেই সবাই প্রেফার করে, বাট তোমার যদি কোনো প্রেফারেন্স থাকে যেটা হয়তো বাকি সবার জন্য ভালো হবে, তুমি অবশ্যই আমাদেরকে পেজে বা টেলিগ্রামে জানিয়ে রাখতে পারো, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, নয়নকর আমাদেরকে একটা কোশ্চেন করেছিল যে সপ্তাহে 3 দিন ক্লাস এবং 1 দিন পরীক্ষা হবে, এই 3 দিনে 3টা লেকচার শিট পড়ে শেষ করা সম্ভব হয় না, সো কিভাবে এই টাইমটাকে মেইনটেইন করবে। দেখো নয়নকর, সেই সমস্যাটা যদি হয় তাহলে কিন্তু তোমার হাতে এখন যেই 2 মাস সময় আছে, এই 2 মাস সময় তুমি একটু এগিয়ে রাখতে পারো। তোমার বাংলা এবং ইংরেজি যে 2টা সাবজেক্ট আছে, এই 2টা সাবজেক্ট তো শীট চেঞ্জ হচ্ছে না, তোমার হাতে যদি আগের শীট থাকে তুমি সেগুলো একটু পড়ে ফেলো। বা তুমি যদি এই বছর ফোকাসে নতুন ভর্তি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি টেলিগ্রামে যোগাযোগ করো যে আমি একটু এই 2 মাস পরে এগিয়ে রাখতে চাচ্ছি, আমি বাংলা ইংরেজি কিভাবে পড়বো। তো তাহলে তোমাকে ডিটেইল আউটলাইন দিয়ে দেওয়া হবে যে তুমি বইগুলোকে এভাবে শেষ করে রাখো। তো তখন কিন্তু তাহলে শেষ মুহূর্তে গিয়ে আর তোমাদের প্রেসার পড়বে না। তোমার ক্ষেত্রে ভালো যেটা, যে নয়নকার কিন্তু বিষয়টাকে আগেই ধরে ফেলেছে যে আমার জন্য এটা ঝামেলা হতে পারে। সো ঝামেলা যেহেতু হতে পারে, তুমি এখন থেকেই সেটাকে ট্যাকল দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, উমেহানি একটা প্রশ্ন করছে আবার, সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস ছিল, এবার কি ফুল সিলেবাসে শেষ করতে হবে কিনা। আচ্ছা, শর্ট সিলেবাস ফুল সিলেবাস সেই আলাপে না যাই, আপনি প্রথমবার যখন পরীক্ষা দেন তখন কিন্তু ফুল সিলেবাসই শেষ করেছেন। আমরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাসটাকে প্রাধান্য দিই, বাট পুরো সিলেবাসটাই শেষ করি। তো সেই হিসেবে মনে হয় না এই বিষয়টা খুব মুখ্য কোনো বিষয়। আমরা অবশ্যই, এবং ফুল সিলেবাসে পরীক্ষা হবে কিনা সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে জানাবে, বলে দিবা। আর এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে মেইনলি তো তাদের সিলেবাসটাই তোমাদেরকে ফলো করা হবে। তো এইবারও কিন্তু শর্ট সিলেবাসই পরীক্ষা হচ্ছে, সো তোমাদেরও কিন্তু ওই একই সিলেবাস তোমাদের পরের ইয়ারও ফলো করছে। সাদিয়া বলেছি অলরেডি, ফুল সিলেবাস না, এবারও শর্ট সিলেবাসই হচ্ছে। একজন ওই যে তোমাদের ক্লাসের সময়ের ব্যাপারে বলেছিল যে নামাজের সময় চলে আসে 7টার সময়, আসলে মাগরিবটা তো এটা সুইচ করে, মুভমেন্টের উপরে থাকে মাগরিবের নামাজটা, সো সেটা সেই অনুযায়ী টাইম চেঞ্জ হবে, হয়তো 7:30টার দিকে আসবে, এই ধরনের হবে, কোনো প্রবলেম নেই। ওকে, নয়নকার আগে ফোকাসে ছিল, তো তোমার কাছে শীটগুলো আছে, তুমি সেভাবে পড়াশোনা শুরু করো। তো এর ভেতর দিয়ে মোটামুটি বলা যায় যে আমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করেছি। কোশ্চেন তো আমাদের শেষ হবে না, অনেক কিছুই থাকবে, সেজন্য আমাদের কোশ্চেন অ্যান্সার পার্টি আছে আমাদের ফোকাসের ওয়েবসাইটে, ফেসবুকেও আছে, টেলিগ্রামেও আছে। সো তোমরা সেখানে কোশ্চেন করতে পারবে, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। কোর্স শুরু হলে বিভিন্ন সময় তোমাদের সাথে জুমে আমরা বসবো ইনশাল্লাহ, তখনও আরো কথা হবে। সো এই সব কিছুকে বাদ দিয়ে এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আজকের দিন থেকে এই কথা যদি তাহমিদ মানে কেউ বলে যে আজকে তো হলো, 5 দিন পরে ক্লাস হবে, দেখা যাক, আমরা ধীরে সুস্থে 2 দিন একটু ঘোরাঘুরি করে আসি, তো ক্লাস করবো, আমি একটা এখন ট্যুর দিয়ে আসি, সেগুলো বাদ দিয়ে আজকে থেকে তুমি ডিটারমাইন্ড হয়ে রেগুলার কিছু সময় রাখো পড়াশোনার জন্য, যেন দিনের বাকি সব কাজই তুমি করবে, বা 4টা ঘন্টা তুমি রাখো এডমিশনের পড়াশোনার জন্য, রেখে তুমি এখন থেকে পড়াশোনাটা শুরু করে যাও, আর যখন ক্লাস শুরু হবে তখন ফুল সুইং এ যেন পড়াশোনা করতে পারো। তাহমিদ কিছু বলবা কিনা? আমি শেষ পর্যায়ে এই কথাটাই বলবো যে এক্সট্রা 2টা মাস কিন্তু বোনাস হিসেবে পাচ্ছ। হ্যাঁ, এই সময়টা কোনোভাবেই নষ্ট করো না প্লিজ, কারণ হচ্ছে এই সময়টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি তোমার পড়াশোনা কিছুটা এগিয়ে রাখার জন্য, বা আমাদের মুবিন ভাই কিন্তু জিকের ব্যাপারে কিছু এক্সট্রা ইনফরমেশনের কথা বললো যে নতুন নতুন অনেক কিছু আপডেট আসছে, সেই বিষয়গুলো আগে থেকে পড়ে রাখার মাধ্যমে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারো। তো এই 2 মাস সময়টা কোনোভাবে অবহেলা করো না, এটা তোমাদের, এবং আমি বলবো পুরো টাইমটাই অবহেলা করার কোনো রিজনই নাই, এবং ডিটারমাইন্ড থাকো, স্টে ডিটারমাইন্ড, এটা তোমাদের জন্য সব থেকে বেশি উপকার হবে। বাকি সবাই যখন 4 মাস সময় পাচ্ছে, তুমি এক্সট্রা 2 মাস সময় পেয়েও যদি কোনো কারণে আল্লাহ না করুক ভালো কিছু করতে না পারো, এই দোষটা আসলে কার থাকবে? তো সেই জন্য এখন থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করো, তোমাদের পড়াশোনা সুন্দর হোক, গোছানো হোক,
ঠান্ডা মাথায় যেন পড়তে পারো, কোনো প্রেশার না নাও, তোমরা স্বাস্থ্যের খেয়াল রাখবে, পড়াশোনারও খেয়াল রাখবে, সুন্দর একটা লাইফস্টাইল মেনটেন করে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে যাবে, এই আশা তোমাদের জন্য রাখছি। তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করছি। আর ফোকাসের সাথে তোমাদের ক্লাসগুলো আগামী 5 দিন পর 25 জুন থেকে শুরু হচ্ছে। টেলিগ্রামে যারা এখনো যুক্ত হতে পারোনি, নাম্বারে কিংবা পেজে মেসেজ দিয়ে দ্রুত যুক্ত হয়ে নাও, নিজেকে প্রস্তুত করে নাও। 25 তারিখে ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ইনশাল্লাহ আমরা বেশ ভালো একটা জার্নি এবার করতে যাচ্ছি সবাই মিলে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করো। এই বলে আজকের ক্লাস আমরা প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।